আপনারই বউ আমি, এতই পাগল মনে হলে বিয়ে কেন করেছেন? কারণ তখন জানতাম না তোমার মাথায় এত বড় সমস্যা। আমি দ্বিগুণ রাগে ফুঁসে উঠলাম, কিন্তু কিছু বলার আগে নার্স থামিয়ে দেয়। কাচুমাচু করতে করতে বলে, স্যার, আপনি একটু বাইরে যান, ম্যামকে এত উত্তেজিত করবেন না। তীব্র এবার তীক্ষ্ণ চাহনি ছুঁড়ে চলে গেলেন। নার্স আমাকে শান্ত করলেন। স্লাইনের আর একটু বাকি, তারপরেই আমাকে বাসায় নিয়ে যাবে। মনে মনে পণ করে রেখেছি আজ ওনার পিণ্ডি চটকে তারপর শান্ত হব। আমাকে পাগল বলা, আমাকে, এই প্রণেশাকে। উনি যদি তাসজিদ শেখ তীব্র হন, তবে আমি মিসেস তাসজিদ শেখ তীব্র। স্লাইন শেষ হতেই তীব্র সব বিল পে করে আমাকে নিয়ে হসপিটাল থেকে বের হলেন। বাড়ির কেউ আসেনি নাকি? আমি আশেপাশে নজর বুলিয়ে ঠোঁট গোল করে বললাম, এ কি, বাড়ির কেউ নেই কেন? আমি না রোগী, আমাকে না সবাই দেখতে আসবে? তীব্র এবার কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, বললেন, এই মেয়ে সত্যি সত্যি কি তোমার মাথা গেছে নাকি? এমন বাচ্চাদের মতো কথা বলছো কেন? কি সমস্যা? আমি ভেংচি কেটে বললাম, আপনার একটা বাচ্চা লাগবে বললেই পারেন, আমাকে বাচ্চাদের সাথে তুলনা কেন দিচ্ছেন? তীব্র চোখ বড় বড় করে তাকিয়ে নিজের কপাল নিজে চাপড়ালেন। হাত ধরে টেনে গাড়িতে বসাতে বসাতে বললেন, তুমি আজ আমাকে পাগল বানিয়ে তবেই ক্ষান্ত হবে দেখছি। চুপচাপ গাড়িতে বসো। কিন্তু বাড়ি থেকে কেউ এলো না? না, আসিনি। কারণ কেউ জানে না তুমি হসপিটালে। ধপাস করে পানিতে পড়ার পর আমি তোমাকে তুলেছি। পানি খেয়ে পেট ভরিয়ে তো জ্ঞান হারিয়েছো। বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তার উপর তোমার শরীর একদম ঠান্ডা হয়ে গেছিল, তাই ভয়ে আমি হসপিটালে নিয়ে এসেছি। আসার সময় শুধু আব্বু, ছোট মামা আর দারোয়ান চাচা দেখেছিল, তাও ওদের মানিয়ে রেখে এসেছি। বলেছি আমাদের কেউ খুঁজলে যেন বলে আমরা একটু বাহিরে আসছি। তাহলে আমার শাড়ি? ওটা ছোট মামা দিয়ে গেছে। ভেজা কাপড় তো বদলানো লাগবে, তিনি দিয়ে গেছে। আর পাল্টিয়েছে ওই নার্সটা। আমি মনে পড়ার ভঙ্গিতে বললাম, এই ভালো কোথায়? আপনি এই নার্সের সামনে ভেজা শার্টে আসছিলেন। ততক্ষণে গাড়ি ড্রাইভ করা শুরু করেছে তীব্র। নিজের কাজে মন দিয়েই বলল। হ্যাঁ, কেন? আমি ফুঁসে উঠলাম, দাঁতে দাঁত চেপে বললাম, এজন্যই তো বলি মেয়েটা এত প্রশংসা কেন করলো? নিজের এই হট লুক না দেখালে চলছিল না আপনার? হ্যাঁ বলি, মাস্ক কেনার পয়সা নেই আপনার কাছে? এত কিপটে কেন আপনি? এখন থেকে ঢিলা ঢালা কাপড় আর সব সময় মাস্ক পরে ঘুরবেন। সাথে সাথেই গাড়ি থামিয়ে দিলেন তীব্র। ড্যাব ড্যাব করে মুখের দিকে তাকিয়ে রইল। আমি ধমকে বললাম, সমস্যা কি? গাড়ি থামিয়েছেন কেন? তীব্র গোল গোল চোখ নিয়ে বলল, তোমার ব্যাপার সেবার আমার ভালো লাগছে না প্রাণ। কি হয়েছে বলো তো? কি সব তো বলতেছই, সাথে আমাকে ধমকাচ্ছ। তোমার নিশ্চয়ই মাথার তার দুই একটা ছিঁড়ে গেছে। আই এম ড্যাম শিওর। আমি কিছু বলতে নিয়েও বললাম না, গাল ফুলিয়ে অন্যদিকে ফিরে বসলাম। তীব্র গাড়ি স্টার্ট দিয়ে বললেন, আমাকে যা বলতেছো বলো, সমস্যা নাই, কিন্তু বাড়ি গিয়ে উল্টাপাল্টা কিছু বলো না বা করো না। আমি চট করে তার দিকে ফিরলাম, চকচকে চোখ নিয়ে বললাম, ভালো কথা। ভাবছি বাড়ি গিয়ে শাশুড়ি মা আর ননদিনীকে দারুণ রকমের সারপ্রাইজ করব। তীব্র একবার আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর আমি নিজের মতো বসে রাস্তা দেখতে দেখতে বাড়ি পৌঁছালাম। আমাদের দেখে দ্রুত ছুটে আসলেন ছোট মামা আর আঙ্কেল। চিন্তিত সুরে আমাকে জিজ্ঞেস করলেন, তুমি পুকুরে পড়লে কিভাবে মা? এখন শরীর ঠিক আছে তো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তীব্র আমাকে সাথে নিয়ে বাড়িতে ঢুকতেই তিহা মিলি কাছে এগিয়ে আসে। লিভিং রুমের সোফায় তানহা আর শোভা বসেছিল। তীব্র আমাকে নিয়ে সরাসরি রুমে যেতে চাইলেও আমি ব্যাগটা দিলাম। কেন যাব রুমে? তিহা কাছে এগিয়ে এসে বলে, ব্যাপার কি ভাইয়া ভাবি, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? আর ভাবি সেই যে বের হলে আর এতক্ষণ পর আসলে। আমি দাঁত বের করে বললাম, আগে তো কখনো এখানে আসা হয়নি, আর বিয়ের ঝামেলার জন্য বের হওয়া হয়নি। কাল তোমার ভাইয়ের সাথে রাগ করেছিলাম, তাই আজ আমার রাগ ভাঙাতে ঘুরতে নিয়ে গেছিল। মুখটা একটু লাজুক লাজুক করে আর চোখে তানহার দিকে তাকাতেই দেখি খুব রেগে গেছে। ফর্সা চোখ মুখ লাল হয়ে আছে। এবার তীব্রর দিকে তাকিয়ে দেখলাম উনি হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। তিহা আর মিলি মিটমিট করে হেসে বলল, বাহ বাহ ভাইয়া, শুধু কি ভাবিকে নিয়ে ঘুরলেই হবে? আমাদেরও কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা নিয়ে যাব। প্রাণীশা রুমে চলো।
আমি ঠোঁট উল্টে মাথার আঁচল টেনে নিয়ে তীব্রর সাথে রুমের দিকে হাঁটা লাগালাম। পেছন থেকে শব্দ পেলাম কিছু ভাঙার, সাথে সাথেই চেপে ধরলাম তীব্রর হাত। তীব্র আর কিছু না ফিরে আমার দিকে তাকিয়ে হাঁটতে থাকলেন। আমি ঠোঁট চেপে হাসলাম। আমার মন এর থেকেও জোরে ভেঙেছে, আর টানহাট তো কেবল কফির কাপটাই ভেঙেছে। ঠোঁট বাঁকালাম। রুমে আসতেই তীব্র বলল, মিথ্যা বললে কেন নিচে? আমার শখ হয়েছে বলেছি, আরো বলবো আপনার কি? তীব্র আমার মাথায় ছোট্ট করে একটা গাঁটটা মেরে বলল। রেস্ট নাও, যাও। আমি চুপচাপ বিছানায় হেলান দিয়ে বসলাম। তীব্র বের হয়ে যেতে নিলে পেছন থেকে হুট করেই প্রশ্ন করলাম, আপনি কি আমাকে ভালোবাসেন তীব্র? তীব্র থমকে দাঁড়ালেন। কয়েক পলক সেভাবেই দাঁড়িয়ে হাত মুষ্টিবদ্ধ করে রইলেন। আমি সেদিকে তাকিয়ে রইলাম। তীব্র কোনো জবাব না দিয়ে চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে হাসলাম। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। উনি বাসেন আমাকে, ভালো বাসে না। সকল অভিনয়ের সমাপ্তি ঘটিয়ে মুখে হাত চেপে ডুকরে কান্না শুরু করলাম। গায়ে হলুদ ভালোই ভালোই কেটে গেল। আমি নিচে যাইনি তেমন একটা। তীব্রও জোর করেনি। তাকে কাল যে পরিমাণে কনফিউজড করেছি, তাতে তার ধারণা আমি নিশ্চয়ই পাগল হয়ে গেছি। আমার নাকি মাথার তার ছিঁড়ে গেছে। ওনার কথা ভেবেই আমার হাসি পায়। কতদিন একসাথে থাকা হবে তা তো জানি না, তবে যে কদিন আছি সেই কদিন না হয় একটু তানহা আর তীব্রকে জ্বালিয়েই নিই। ভাবতে ভাবতেই নিজের সাজগোজ শেষ করলাম। কালো রঙের লেহেঙ্গা পরেছি, চুল ছেড়ে দিয়ে হালকা করে সেজে নিয়েছি। তীব্র নিজেও কালো পাঞ্জাবি পরেছে। আমি লেহেঙ্গা ধরেই ধীরে ধীরে নিচে নামলাম। পুরো বাড়িতে মেহমান গিজগিজ করছে। বড় মামির অনেক আত্মীয় এসছে। এর মাঝে এক ছেলে আছে। এই বজ্জাত ছেলের দৃষ্টি আমার মোটেও ভালো লাগে না। কিছু তো গড়বড় আছেই। পাশে তাকিয়ে তিহাকে খুঁজলাম। তিহা আর মিলি একে অপরের সাথে চিপকে থাকে, আর কোথায় কোথায় যায় তা বোধ হয় নিজেরাও জানে না। আমার খোঁজার মধ্যেই বিপ্লব আর মুন্না দৌড়ে আসে আমার কাছে। মুন্না দাঁত বের করে বলে, ভাবি আপনি তীব্র ভাইয়ের বউ না হলে আপনাকে নিয়ে ভেগে যেতাম। ওর কথাই আমার মুখ হা হয়ে গেল। ভ্রুদয় কিঞ্চিত কুচকে বললাম, বয়স তোমার 16 না, আর তুমি আসছো ভেগে যেতে? তীব্র শুনলে তোমার ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবে। আরে ভাবি আপনি কোথায় আমাকে সাপোর্ট করবেন, টানা করে আসছেন তীব্র ভাইকে বিচার দেওয়ার কথায়। সি ভাবি সি, আপনার কাছে থেকে এটা আশা করিনি। ওর কথার ধরন শুনে ফিক করে হেসে উঠলাম। পাশ থেকে বিপ্লব সাবধানী কণ্ঠে বলল, খবরদার ভাবি, ওর কথায় গলে যাবেন না। আপনি তীব্র ভাইকে বলে দিবেন সাক্ষী হিসেবে আছি আমি। মুন্না সাথে সাথেই বিপ্লবের মাথায় গাঁটটা মারে। দুজনে একে অপরের সাথে মারামারি করতে শুরু করেছে। কোনো রকমে ওদের থামিয়ে বললাম, আরে নিজেদের মধ্যে ঝামেলা করতে হয় না। আমাকে বলো তোমাদের তীব্র ভাই, তিহা, মিলি ওরা সবাই কোথায়? তীব্র ভাই ব্যস্ত, নানা ভাই ওকে কি যে কাজ দিয়েছে। আর তিহা আপু, মিলিপু সবাই ওইদিকে। ও ভাবি, ভাইয়া বলেছে আপনাকে সাবধানে থাকতে। ওই যে তানা আপুর খালাতো ভাই আসছে না হাবিব, ওর থেকে দূরে থাকতে বলেছে। আমি মুখটা গোল করে চয়ের মতো শব্দ করে ওকে বললাম। এরপর চলে আসলাম তিহা আর মিলিকে খুঁজতে। এই মেয়েগুলো যে কোথায় হারিয়ে যায় আল্লাহ মালুম। ওদের খুঁজতে খুঁজতে সামনে পড়লো হাবিব। আমাকে দেখে 32টা দাঁত বের করে হাসে। হ্যাংলা পাতলা গড়নের হাবিবের হাসি একদম খারাপও না। আমি তাকে এড়িয়ে চলে আসতে নিলে বলে, কাউকে খুঁজছো প্রাণেশা? আমি যেন আকাশ থেকে পড়লাম। প্রথমত আমাকে ঠিক মতো চেনে কিনা সন্দেহ, তার ওপর আবার আমাকে তুমি আর নাম ধরে বলছে। বিরক্ত নিয়ে পেছন ফিরে তাকালেও হাসি হাসি মুখ করে বললাম, তীব্র আপনার বড় নাকি ছোট ভাইয়া? হাবিব মুখ কালো করে বলে, আমাকে ভাইয়া কেন বলছো? আর তীব্র আমার বড় কেন বলো তো? কি হয়েছে? বড় ভাইয়ের বউকে আপনি এবং ভাবি বলে সম্বোধন করতে হয় ভাইয়া, এটা বোধ হয় আপনার জানা নেই। হাবিব মুখ পাকায়। লোকটার স্বভাব আমার মোটেও ভালো লাগছে না। চলে আসতে নিলে চোখে পড়ে খানিকটা দূরে দাঁড়ানো তীব্রর দিকে। ব্যাস, আমি দাঁড়িয়ে গেলাম। হাবিবের দিকে তাকিয়ে হেসে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বললাম, অবশ্য আপনি আমাকে শুধু প্রণেশা বললেও আমি মাইন্ড করব না। হাবিব যেন আকাশের চাঁদ হাতে পেল। দুপা এগিয়ে আসলো আমার দিকে। ওনার আকস্মিক এগিয়ে আসতে চমকে দুপা পিছিয়ে গেলাম। হাসার চেষ্টা করে বললাম, কাছে আসছেন কেন ভাইয়া? দূরে থাকুন। হাবিবের আমার দিকে এগিয়ে আসতেই
তীব্র ছুটে আসে। লোকটার চোখ দুটো লাল হয়ে আছে। চোয়াল শক্ত করে বলে, কি হচ্ছে এখানে? হাবিব ভয়েই থতমত খায়। তার চোখ দেখেই বুঝলাম সে ভালো মতোই ভয় পায় তীব্রকে, কিন্তু এতক্ষণ ভাব নিয়ে দাঁড়িয়েছিল। আহারে বেচারা হাবিব, সে আজ ধোলাই খাবে তা আমি ভালো মতোই বুঝলাম। এখানে ফারদিন ভাই থাকলে এখানেই হাবিবের গলা টিপে দিত। হাবিব আমতা আমতা করে বলল, ভাবি সাথে একটু আলাপ করছিলাম তাই। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, শেষ? হাবিব হ্যাঁ বলেই দৌড় দেয়। ওর দৌড় দেওয়া দেখে আমি পেছন থেকে দুবার ডেকে হেসে উঠলাম। পেট চেপে হেসেই যাচ্ছি। তীব্র আমাকে টেনে সোজা করে রাগী স্বরে জিজ্ঞেস করলো, ওর সাথে এত হেসে হেসে কথা বলতে কে বলেছে? আমি ওনার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, কেউ বলতে হবে? আমার কি নিজের ইচ্ছা নেই? তীব্র সাথে সাথেই চেপে ধরে, হাত টেনে নিয়ে আসে একটা ফাঁকা জায়গায়। তারপর দাঁতে দাঁত চেপে শক্ত করে কোমর আঁকড়ে ধরে। আমি বড় বড় চোখ করে তাকালাম ওনার দিকে। উনি বললেন, হাবিবের থেকে দূরে থাকো। আমি ছাড়া সবার ক্ষেত্রেই তোমার নিজ ইচ্ছে চলবে না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। আমি ওনার থেকে ছোটার চেষ্টা করেও যখন ব্যর্থ হলাম, তখন ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বললাম, কেন? আপনাকে একটা অন্য মেয়ে জড়িয়ে ধরতে পারে, আপনি তার হাতে মেহেন্দি দিয়ে দিতে পারেন, আর আমি কারোর সাথে সামান্য কথা বললেও আপনার গায়ে লাগে? তীব্র এতটাই অবাক যে তার হাত আলগা হয়ে যায়। আমি তার থেকে নিজেকে মুক্ত করে নিলাম। অন্য দিক থেকে বর এসছে, শব্দ আসছে। সেদিকে পা বাড়িয়ে বললাম, যার সাথে বিচ্ছেদই ঠিক করে রেখেছেন তাকে নিয়ে এত না ভাবলেও চলবে আপনার। আপনি তো আমাকে ভালোবাসেন না, আর ভালোবাসতেন না পারলে আমার উপর অধিকার দেখাতে আসবেন না। পেছন ফিরে তীব্রর মুখ দেখিনি। বাঁকা হেসে চলে আসলাম। হয় তীব্রকে আজীবন নিজের করে পাবো, নয়তো হারাবো। আমার এত লুকোচুরি আর ভালো লাগছে না। ভালোবেসে কেন এত কষ্ট পেতে হবে আমাকে? আমি তো শুধু ভালোই বেসেছি। সে ভালোবাসেও বলে না, আবার ভালোবাসে না তাও বলে না। এবার কোনো না কোনো একটা তাকে নিজের মুখে বলতেই হবে। ব্যাস, বিয়েটা ভালোই ভালোই মিটে গেল। শোভার বিদায় শেষে আমি হাই তুলতে তুলতে নিজের রুমের দিকে এগোচ্ছিলাম। সে সময় টান পড়ে লেহেঙ্গার ওড়নাতে। কাঁধের ওড়না চেপে পেছনে তাকাতেই চোখে পড়ে হাবিবকে। ওর হাতে আমার ওড়নার অংশ। আটকে উঠলাম আমি। তীব্র নিচে, বাকি সবাইও নিচে। বড় মামিকে সামলাচ্ছে। আমার শরীর খারাপ লাগছিল বলে আমি চলে এসে ছিলাম, কিন্তু এখানেই যে এমন পরিস্থিতিতে পড়বো তা ভাবতেও পারিনি। পিট পিট করে কিছুক্ষণ হাবিবের দিকে তাকিয়ে থেকে বললাম, কি ধরনের অসভ্যতা এটা হাবিব ভাইয়া? কিন্তু আপনার ভাবি হই আমি। ওড়না ছাড়ুন। হাবিব দাঁত বের করে ওড়না ছাড়ার বদলে ওড়নাতে ধরে টান দেয়। আমি হুমড়ি খেয়ে লেহেঙ্গাতে বেঁধে নিচে পড়ে যাই। হাঁটু আর হাত ধরে আর্তনাদ করে উঠি। হাবিব শয়তানি হাসি হেসে আরেকবার টান দিতেই পিনের জন্য ওড়নার সাথে সাথেই টপটাও খানিকটা ছিঁড়ে যায়। মুহূর্তেই সকল ব্যথা ভুলে হাত দিয়ে চেপে ধরলাম। দাঁতে দাঁত চেপে বললাম, দেখেন হাবিব ভাই, ভালো করে বলছি, আমার ওড়না ছাড়ুন। তীব্র যদি এসে দেখে আপনি আমার সাথে বেয়াদবি করতেছেন, তাহলে কিন্তু আপনার বাপেরও ক্ষমতা নিয়ে আপনাকে বাঁচাবে। হাবিব বিশ্রী রকমের হাসি হেসে বাজে ভঙ্গিতে বলে, ভাবি আপনার বর তো এখন তানহার সাথে। মনে হয় না এত সহজেই তানহাকে ছাড়বে। আর রইল বাকি আপনার কথা। আপনাকে তো দেখলেই আমার ওনার খারাপ ইঙ্গিত বুঝতে সময় লাগলো না আমার। গা গুলিয়ে উঠল। কোনো রকমে উঠে দাঁড়ালাম। ওনার দৃষ্টি তখনও দেহের ভাঁজে ভাঁজে। আমি ওড়না ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, আমি কিন্তু চিৎকার করব। ভাবি একটু তো বুদ্ধিমতী হন। একে তো নিজের বক্সের আওয়াজ কেউ কিছু শুনতে পাবে না, আর তাছাড়া আপনি চিৎকার করলেও যেন আমি আপনাকে করতে দেব। বাই দ্য ওয়ে, এসব চিৎকার চেঁচামেচি ছাড়ুন। আমি কিন্তু আপনাকে দারুণ মজা। ঘৃণায় গা গুলিয়ে উঠল মুহূর্তেই। কথা শেষ করতে না দিয়েই গায়ের সমস্ত শক্তিতে থাপ্পড় বসালাম হাবিবের গালে। হাবিব রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আমার হাত মুড়িয়ে ধরে। সমস্ত শক্তি দিয়ে ছাড়ানোর চেষ্টা করে তিহা তীব্রকে ডাকলাম, কিন্তু এই বক্সের সাউন্ডে আমার শব্দগুলো নিচে পর্যন্ত যাচ্ছে না। হাবিব রেগে হাত দিতে থাকে আমার টপে। মুহূর্তেই দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বারবার প্রার্থনা করছিলাম, তীব্র আসুক, কেউ না কেউ আসুক, কিন্তু কেউ আসেনি। এ সময় বক্স বাজানোটা ভীষণ আশ্চর্য লাগলো আমার কাছে। বুঝলাম
আটঘাট বেঁধেই নেমেছে জানোয়ারটা। নিজেকে এতটাই অসহায় লাগতে শুরু করলো যে এক পর্যায়ে ক্লান্তিতে গলা দিয়ে আওয়াজ বের হয় বন্ধ হয়ে গেল। হাবিবের শক্তির সাথে না পেরে শব্দ করে কান্না করে উঠলাম। সেই মুহূর্তে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলে। কি হচ্ছে এখানে? সাথে সাথে ছেড়ে দিল আমাকে হাবিব। ওর হাত থেকে ছাড়া পেয়ে নিজেকে গুটিয়ে নিলাম। মাথা চক্কর দিয়ে উঠল। সামনে দাঁড়ানো তানহা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ওর সাথে কি করছিলে প্রাণেশা? আকাশ থেকে পড়লাম যেন। অবাকের চরম পর্যায়ে পৌঁছে তাকিয়ে রইলাম। আমি কি করছিলাম মানে? তানহা তো স্পষ্টই দেখলো হাবিব অসভ্যতম করছিল, তবু আমাকে জিজ্ঞেস করছে। চোখ থেকে পানি গড়ানো বন্ধ হয়ে গেছে। এর মধ্যেই তানহার পিছু পিছু এসে দাঁড়ায় তীব্র, তিহা, মিলি, মুন্না, বিপ্লব। হাবিব ওদের আসতে দেখেই নাটক শুরু করলো। অবুঝের মতো তানহাকে বলল, তানহা, তীব্রর বউ তো তখন আমাকে বলল বিদায়ের পর যখন ফাঁকা হবে তখন ওর রুমে আসতে, কিন্তু রুমে যাওয়ার আগে যে এসব হয়ে যাবে বুঝতে পারিনি। আমি কখন ওকে এসব বললাম? আমার গলা দিয়ে আওয়াজ আসে বন্ধ হয়ে গেছে। তীব্র ততক্ষণে আমার দিকে তাকিয়েছে। তিহা আর মিলি এসে আমাকে ধরে বলল। কি হয়েছে ভাবি? আমি কোনো উত্তর দেওয়ার আগেই তানহা বলল, তোর ভাবি আর কি বলবে? আমি বলছি কি হয়েছে। যা ঘটেছে তা তো আমার সামনেই ঘটলো। তোর ভাবি হাবিবের সাথে চিপকে ছিল। ছি ছি, আমার তো বলতেই ঘৃণা হচ্ছে। ত্রিপুর দেখো তোমার বইয়ের কাণ্ড। আমি মুহূর্তেই ভাঙা গলায় বললাম, উল্টাপাল্টা কথা কেন বলতেছো তানহা? হাবিব তো তুমি কি বলছো প্রাণেশা? তুমি তো নিজেই আসলে আমার কাছে। আমি বলার মতো ভাষা পেলাম না। মাথা নত করে নিলাম। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টায় রইলাম। তীব্র কি বলে সেটাই শুনতে চাই আমি। পাশ থেকে তিহা বলল, তানহা আপু, আমার ভাবি অমন মানসিকতার নয়। ভাবিকে আমি আরো আগে থেকে চিনি, তাই সে কি করতে পারে কি পারে না তা আমি ভালো করেই জানি। আর এই হাবিব ভাইয়া, আপনার চোখের দিকে তাকালেই তো লুচ্চা লুচ্চা লাগে। আপনি আবার ভাবির নামে বদনাম দিচ্ছেন। মেয়ে মানুষের জুতার বাড়ি খাইছেন? হাবিব ফুঁসে ওঠে, যা তা বলতে থাকে। তানহা তাকে থামিয়ে আমাকে কয়েকটা বিশ্রী ভাষায় গালি দিয়ে বলল, খুব বড় বড় কথা বলছিস ভাবিকে নিয়ে। তোর ভাবি কি তা তো নিজের চোখেই দেখলাম। ভাবিকে সিসি ওট করেই তো এত কিছু করেছে। নষ্টা মেয়ে মানুষ কোথাকার। রাগে ঘৃণায় গা ঘিন ঘিন করে উঠল। এতক্ষণ চুপ থাকলেও এবার চুপ থাকলাম না। দুপা এগিয়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় বসালাম তানহাকে। তানহা তাল সামলাতে না পেরে পড়ে যায়। রাগে ঘন ঘন শ্বাস পড়ছে আমার। তানহাকে থাপ্পড় দেয় হাবিব ছুটে আসে আমার দিকে। হাত বাড়াতেই তীব্র ওর বুক বরাবর লাথি দিয়ে আমার দিকে তাকায়। আমি অবাক চোখে তার দিকে তাকাতেই দেখলাম তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। আমাকে কাছে টেনে এক হাতে আগলে নিয়ে ফু দিলেন সামনে থাকা চুলে। তারপর হিসিয়ে বললেন, এই থাপ্পড়টা আর 2 সেকেন্ড পরে দিলেই তোমার গালে পড়তো। অপরাধ না করেও ওরা এত তোমাকে কথা শোনাচ্ছিল আর তুমি চুপ করে দাঁড়িয়েছিলে। ইচ্ছে তো করছিল তোমাকে ধরেই থাপড়াই। হাবিব বুকে ব্যথা পাওয়ায় চোখ মুখ খিচে নিচে পড়েছিল। মুন্নার বিপ্লবকে তীব্র কিছু ইশারা করতেই তারা ওকে নিচ থেকে তুলে আমার সামনে দাঁড় করায়। তীব্র আমার চোখে চোখ রেখে বলে, তোমার দিকে তাকানো, তোমাকে করা সকল খারাপ স্পর্শের জবাব দাও ওকে। তিহা, মিলি কি করে জুতা দিয়ে মারতে হয় জানিস তো, নাকি শিখিয়ে দিব? তিহা আর মিলি বাঁকা হেসে নিজেদের পা থেকে জুতো নিয়ে প্রথমে নিজেরাই গালের উপর বসিয়ে দিল। এরপর তীব্র আমার দিকে তাকাতেই আমি উম্মাদের মতো মারতে থাকলাম হাবিবকে। এক পর্যায়ে মারতে মারতে নিচে বসে পড়লাম, ডুকরে উঠলাম। তীব্র ব্যস্ত পায়ে এসে নিজেও হাঁটু মুড়িয়ে বসে আগলে নিলেন। ওনার পাঞ্জাবি আঁকড়ে বুক ভাসিয়ে কাঁদতে থাকলাম। আজ আমার সাথে যা হয়েছে তা একটা মেয়ের কাছে কত বড় ধাক্কা তা বোধ হয় শুধু একটা মেয়েই অনুভব করতে পারে। একসময় কাঁদতে কাঁদতেই সেন্স হারিয়ে লুটিয়ে পড়লাম তীব্রের বুকে। নিজেকে গুটিয়ে নিয়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে রইলাম। কিছু চেঞ্জও করিনি। বিষয়টা অদ্ভুতভাবেই মনে দাগ কেটে গেছে। চোখ বন্ধ করলেই জানোয়ারটার মুখ ভেসে আসছে। তখনকার সেই স্পর্শগুলো মনে পড়তেই গা গুলিয়ে উঠছে। হুট করেই ব্ল্যাঙ্কেট টানায় মাথার উপর থেকে সরে যায়। আমি চোখ মুখ কুচকে তাকালাম তীব্রর দিকে। তীব্র শান্ত কণ্ঠে বললেন, চেঞ্জ করবা না? এত ভারী লেহেঙ্গা নিয়ে ঘুমাতে পারবে না তো, ওঠো। জানতো আপনি, আমাকে একা থাকতে দিন, বিরক্ত লাগছে। একা থাকতে চাও, ভালো কথা, উঠে আগে চেঞ্জ করে এসো। আমি উত্তর না দিয়ে ব্ল্যাঙ্কেট আবার টেনে নিলাম।
অন্য পাশ হয়ে শুতেই উনি ফের বললেন। নিজে চেঞ্জ করবা নাকি করিয়ে দিব? আমি তবু ওনার কথায় পাত্তা দিলাম না, চুপচাপ শুয়ে রইলাম। মিনিট খানেক বাদেই উনি ঝড়ের গতিতে ব্ল্যাঙ্কেট সরিয়ে কোলে তুলে নিলেন। আতকে ওনার টি শার্ট আঁকড়ে ধরলাম। উনি বাঁকা হেসে বললেন, আমাকে দিয়ে চেঞ্জ করিয়ে নিবে এটা বললেই তো পারো বউ। শুধু শুধু এত আকার ইঙ্গিতের কোনো মানে আছে? আশ্চর্য তো, আমি কখন বললাম এসব? নামান আমাকে। হুম, একবার যখন আমি দায়িত্ব নিয়েছি তখন তো আর আমি ছাড়ছি না। বাই দ্য ওয়ে, যদি চেঞ্জ করাতে গিয়ে রোমান্সের ফিলিংস চলে আসে তাহলে কিন্তু সম্পূর্ণ দায় তোমার। আমি হাত পা ছুটতে ছুটতে বললাম, খবরদার নামান আমাকে। তীব্র নামিয়ে দিল, কিন্তু দোপাট্টাই হাত দিতেই লাফিয়ে সরে আসলাম। ওনার হাত থেকে শাড়ি নিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে ছুটলাম ওয়াশরুমের দিকে। দাঁত কটমট করতে করতে বকা দিতে থাকলাম। এই সিরিয়াস সময়েও তার এমন করার কোনো মানে আছে? দীর্ঘশ্বাস ফেলে শাড়ি পরলাম। বের হয়ে এসে দেখি আমার রুমে তিহা আর মিলি বসে আছে। তীব্র আশেপাশে কোথাও নেই। তিহা আমার কাছে এসে বলল, নিচে চলো ভাবি, নানা ভাই সবাইকে নিচে ডেকেছে, ভাইয়াও ওখানে আছে। আমি কোনো জবাব না দিয়ে মাথা নাড়লাম। শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে ওদের সাথেই নেমে আসলাম নিচে। নানা ভাই, নানুমণি, বড় মামা, বড় মামি, ছোট মামা, ছোট মামি, বড় খালা, বড় আঙ্কেল, ছোট খালা, ছোট আঙ্কেল, আজাদ আঙ্কেল, তাফিয়া আন্টি, হাবিবের বাবা মা, হাবিব, তানহা, মুন্না, বিপ্লব সবাই উপস্থিত। আমাকে দেখতেই কয়েকজন মুখ কুঁচকে নিল। তীব্র হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। নানা ভাই গম্ভীর স্বরে বললেন, নাথ বউ, কি হয়েছিল ওখানে? আমি ফ্যালফ্যাল করে তাকালাম। এখন আবার এসব বলতে হবে আমাকে? এতগুলো বয়সে বড় মানুষের সামনে এসব বলতে হবে? আমি চোখের পলক ফেললাম কয়েকবার। দৃষ্টি এদিক ওদিক করতেই হাবিব বলল, নানা ভাই, ওই মেয়ে আবার কি বলে? আমারে উস্কাইয়া এসব করে, আবার আমারই মারছে। আপনি এসবের বিচার করেন? নানা ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই হাবিব ফাঁকা ঢোক গিলে মাথা নত করে নিলেন। আমার দিকে তাকিয়ে ফের নানা ভাই বলেন, কি হলো নাথ বউ? আমি কিছু না বলে কিছুক্ষণ চুপ করে রইলাম। যখনই মুখ খুলতে যাব তখনই তীব্র গম্ভীর স্বরে গটগট করে বললেন, নানা ভাই, প্রাণেশা একটা মেয়ে হয়ে নিশ্চয়ই তার সাথে হ্যারাসমেন্টের ঘটনাগুলো অনেক রংচং নিয়ে বলতে পারবে না। তবে যে যাই বলুক, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি আর জানি সে কেমন। হাবিব নিজের দোষ যে আমার বইয়ের উপর চাপাচ্ছে এটা নিশ্চয়ই আপনাকে আর বোঝাতে হবে না। তীব্রর কথা শেষ হতেই হাবিব বলল, এটা তুমি বলতে পারো না তীব্র ভাই। তোমার বউয়ের চরিত্র কেমন তা তো নিজের চোখেই দেখলে, তানহাও দেখেছে। এরপর তুমিও তোমার ওই নষ্টা বউয়ের হয়ে কথা বলছো? তীব্র ঝড়ের গতিতে দাঁড়ালো। হাবিবের কলার টেনে ওকে উঠিয়ে প্রথমেই কয়েকটা থাপ্পড় লাগিয়ে মারতে থাকে। আকস্মিক ঘটনায় সবাই চমকে যায়। একে একে বড়রা মিলে তীব্রকে থামানোর চেষ্টা করে। ততক্ষণে তীব্র হাবিবকে মেরে ফ্লোরে শুয়ে ফেলেছে। সমানে লাথি দিচ্ছে, তীব্র মারছে আর উম্মাদের মতো একটাই কথা আওড়াচ্ছে, আমার প্রাণকে নষ্ট বলেছিস, তোর জিব্বা টেনে ছিঁড়েই ফেলবো আজ আমি। অবাক হওয়ার সাথে সাথে আতঙ্কিত হলাম। তীব্রকে সবাই মিলে কোনো মতে আটকালো। আমি ভয়েই তীব্রর কাছে যাচ্ছি না। তীব্রর এমন ভয়ঙ্কর রূপ এই প্রথম চোখের সামনে দেখলাম। সত্যি সত্যি হাবিবের জিহ্বা টেনে ধরেছিল। একটুর জন্য সবাই ছাড়িয়েছে। নানা ভাই বেশ কড়া গলায় বললেন, এসব কি হচ্ছে তীব্র? বড়দের সামনে এসব কি ধরনের অসভ্যতা? তীব্র যেন দ্বিগুণ রেগে গেল। সামনে থাকা টি টেবিলে লাথি দিতেই তা বিকট শব্দে ভেঙে গুড়িয়ে গেল। রাগে চিৎকার করে বলল, হাবিবের সাহস কি করে হয় আমার প্রাণকে নিয়ে বাজে কথা বলার? ওকে এত বড় কলিজা কে দিয়েছে? আপনার বাড়িতে আমার বউয়ের সম্মানে হাত দেওয়ার সাহস করার পরও ওর সাথে ভদ্রতা নিয়ে কথা বলতেছেন আপনি? আপনারা ভদ্র হলেও আমি ভদ্র নই। ওর এই কাজের জন্য ওর শিরায় শিরায় আমি বিষ ঢালবো। যদি ও রন্ধ্রে রন্ধ্রে আমি আগুন না জ্বালিয়েছি তবে আমি তাসজিদ শেখ তীব্র নই। কথাটা শেষ হতেই সবাই আতঙ্কিত হলো। এতটা সময় তীব্রর শান্ত রূপ কারোরই হজম হয়নি। সবাই জানে তীব্র সম্পর্কে। হাবিবের বাবা মা তীব্রর সামনে বসে পড়ে, আর্তনাদ করে বলে, বাবা, আমার ছেলের ভুল হয়ে গেছে, তুমি এত কঠিন হও না বাবা, আমাদের সন্তান হারা করো না। তীব্র রাগে হাত মুষ্টিবদ্ধ করেই সরে এলেন। সরাসরি আমার হাত চেপে ধরে বললেন,
যে বাড়িতে আমার প্রাণকে অপবাদ সহ্য করতে হয়, আমার প্রাণের গায়ে কলঙ্ক লেপটে দেওয়া হয়, যে বাড়িতে আমার প্রাণের দিকে হায়নার মতো তাকানো হয়, সেই বাড়িতে আমরা আর এক মুহূর্ত থাকবো না। পুরোটা সময় আমি নির্বাক। আমি কল্পনাও করিনি তীব্র এমন কিছু করবে বা বলবে। নানাভাই বাদে সবাই তীব্রকে ভয়ে ভয়ে থাকতে বললেন। যা সিদ্ধান্ত নেয়ার তা কাল সকালে নিতে বললেন, কিন্তু সে তা কানে তুললেন না। আমার হাত টেনে সদর দরজা পর্যন্ত আসতেই তানহা ছুটে আসলো, দুহাতে পথ আগলে ধরে কাঁদো কাঁদো মুখ করে বলল, তুমি এই মেয়েটার জন্য চলে যাচ্ছ তীব্র? তুমি তো ওকে ছেড়ে। এটুকু বলতেই যেন তীব্রর হিংস্রতা আরো বাড়লো। হুট করেই তানহার গলা চেপে ধরলো। তানহা বিস্ময়ে শ্বাস আটকে যাওয়ায় চোখ বড় বড় করে ফেলেছে। আমি দ্রুত তীব্রর হাত ছাড়ানোর চেষ্টা করতেই তীব্রর বলা কয়েকটা কথা কানে আসে। তোর জন্য আজ এসব কিছু হয়েছে। আমি ভালো মতোই বুঝেছি হাবিবের এত সাহস নেই যে তীব্রর আত্মায় হাত দিবে। তোকে আমার এখনই মেরে ঝুলিয়ে দিতে ইচ্ছে করছে। ছাদে বলা কথাগুলো মাথায় ঢোকেনি তোর? কান খুলে শুনে রাখ, প্রাণ আমার বউ, ও শুধুই আমার। ওকে এই জন্মে কেন, পরের জন্মেও আমি ছাড়বো না। তানহাকে ঝাটকা মেরে ছেড়ে দেয়। আমি ড্যাব ড্যাব করে তাকালাম তীব্রর দিকে। তীব্র আমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসে। পেছন থেকে বড় মামির কান্নার শব্দ পেলাম। আমার তখনও ঘোর কাটেনি। কি হলো সবটাই যেন মাথার উপর দিয়ে গেল। তীব্র কি বলল এগুলো? তীব্রর হিংস্রতার কথা ভাবলেই আমার শিরা উপশিরা কাঁপছে। তীব্র আমাকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ল। শীতের রাত, তীব্র টেনে আনায় শীতের কিছু পরাও হয়নি। তীব্রর গায়ে জ্যাকেট। গাড়ি ছাড়তেই আমি শীতে কুকড়ে উঠলাম। হাবিবের বিষয়টা মাথা থেকে বেরিয়ে এখন তীব্রর কথাগুলো চেপে বসছে। এত শীতের মধ্যে কাঁপতে থাকা সত্ত্বেও আমি তীব্রর বলা কথাগুলোই বারবার ভাবছিলাম। ধ্যান ভাঙলো গাড়ি থামার শব্দে। আমি ওনার দিকে তাকাতেই উনি বললেন, তুমি বসো, আমি আসছি। আমি মাথা নাড়লাম। উনি গাড়ি লক করে কোথায় যেন গেলেন। আমি মাথাটা এলিয়ে দিয়ে বসে রইলাম। মানুষটাকে আমার গোলক ধাঁধার মতো মনে হয়, যেন পুরোটাই রহস্যের একটা বস্তা। দীর্ঘশ্বাস ফেললাম। বেশ অনেকক্ষণ পর উনি আসলেন, হাতে একটা শপিং ব্যাগ। ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, ঠান্ডা লাগছে, এটা মুখে বলতে কি কষ্ট হয়? আমি উত্তর না দিয়ে ব্যাগের মধ্যে তাকালাম। লেডিস জ্যাকেট, শাল এগুলোই রাখা। আমি লেডিস জ্যাকেটটা হাতে নিতে নিতে বললাম, এতই যখন বউয়ের ঠান্ডা লাগাটা চোখে পড়ছিল, তখন হিরোদের মতো নিজের জ্যাকেটটা দিয়ে দিলেই পারতেন। তীব্র মুখটা গম্ভীর রেখেই বললেন, হ্যাঁ, হিরোর মতো ঢং করে জ্যাকেট দিয়ে পরে আমি শীতে মরি। ও মা, ছেলেদের নাকি শীত লাগে না? তাদের নাকি রক্তের তেজ বেশি, তাই নাকি শীত লাগে না। তাহলে আপনার কেন লাগবে? আপনি ছেলে না? তীব্র চোখ ঘুরিয়ে তাকালো আমার দিকে, ঠোঁট কামড়ে বলল, এখন কি তোমাকে প্রুফ দিতে হবে আমি ছেলে নাকি না? বাই দ্য ওয়ে, সেদিন রাতের পর তো তোমার সন্দেহ করা উচিতই না। আমি চোখ বড় বড় করে তাকালাম। বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে বললাম, বেহায়ের নির্লজ্জ, এক কথা সারাদিন বলে কি মজা পায়? তীব্র আবার বিড়বিড় করা দেখে ঠোঁট কামড়ে হাসলেন। আমি আর চোখে তা দেখেও ঠোঁট ফুলালাম। বাইরে তাকিয়ে রইলাম। উনি নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করে বললেন, মুভির হিরোরা ছাড়া যে আর কেউ ওসব আজগুবি কথা বলে না, তা তুমিও জানো আর আমিও। আর আমি কোনো হিরো না, এটা কোনো মুভিও না, মাই মিসেস। ওনার মুখে মাই মিসেস শুনে খানিকটা চমকে উঠলাম। কয়েকবার ফাঁকা ঢোক গিলে চোখ বন্ধ করে নিলাম। ফিসফিস করে বললাম, আজ যা করছেন তা মুভির চেয়ে কোনো অংশে কম নয়। আমার এখনো মনে হচ্ছে আমি কোনো মুভি কিংবা স্বপ্নে আছি। এরপর দুজনের মধ্যে আর কোনো কথা হলো না। গাড়ি চলতে থাকলো। আমি অবশ্য ততক্ষণে জ্যাকেট পরে নিয়েছি। রাত বাড়ার সাথে সাথে নিজের ক্লান্তিও টের পেলাম। ঘুমে চোখ দুটো বুজে আসছে। বার কয় হাই তুলে তীব্রকে বললাম, আমরা কি সরাসরি ঢাকাতে ফিরব? তীব্র ড্রাইভিংয়ে মন দিয়ে বলল, না, আমরা এখন হোটেলে থাকবো। এখানে কিছু কাজ বাকি, তা শেষ করে বাড়ি ফিরবো। আমি ঘুমের জন্য কোনো প্রশ্ন করলাম না। তীব্র আমার অবস্থা বুঝে বলল, ঘুম পেলে ঘুমাও, এখান থেকে যেতে আরও অনেকটা সময় লাগবে। ওনার বলার সাথে সাথে আমি ঘুমে ঢলে পড়লাম। টের পেলাম উনি টেনে নিলেন বুকে। এক হাতে জ্যাকেট ধরে অন্য হাতে ড্রাইভিং করছেন। তার বুক পেয়ে আমি গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়লাম। পুরোপুরি ঘুমিয়ে পড়ার আগেই তার কণ্ঠের দুলাইন গান এসে কানে বাজলো। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে
ভেঙে চুরে শতবার রয়েছ তুমি বহুদূরে। ঘুম ভাঙে চোখে রোদের আভাস পেয়ে চোখ পিটপিট করে তাকিয়ে আগে চোখে হাত রাখলাম। চারপাশে ছোট ছোট তাকিয়ে দেখলাম এটা সম্পূর্ণ অন্য একটা জায়গা। কাজ ভেদ করে সূর্যের আলো এসে চোখে তীক্ষ্ণ রশ্মি ফেলছে। আমি আড়মোড়া ভাঙাতে গিয়ে টের পেলাম পাশে কারোর অস্তিত্ব। মাথা উঁচিয়ে দেখলাম তীব্র ঘুমিয়ে আছে। কাল রাতের সব ঘটনা মনে পড়ে গেল। ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। মন ভরে শ্বাস নিয়ে নিজে হালকা করে উঠে ঝুঁকে গেলাম তীব্রর কাছে। তীব্র গভীর ঘুমে আচ্ছন্ন। ওনার মুখ বরাবর মুখ নিতেই গরম শ্বাসের আভাস পেলাম। সাথে সাথেই সরে এলাম। বুকের ভেতর ভীষণ জোরে জোরে শব্দ হচ্ছে। হার্টবিট যেন বেড়ে চলন্ত গাড়ির গতি হয়ে গেছে। বড় বড় শ্বাস নিয়ে ঘাড় ফিরিয়ে আবারও তাকালাম ওনার দিকে। ঘুমন্ত তীব্রকে দেখে এতটুকুও মনে হচ্ছে না সে কালকের মতো এতটা হিংস্র হতে পারে। ঘুমলে বুঝি মানুষটাকে এতটাই নিষ্পাপ মনে হয়। ঠোঁট প্রসারিত করে হাসলাম। কালকের পুরো ঘটনায় বুঝতে বাকি নেই উনি আমাকে কতটুকু ভালোবাসে। ভাবতেই যেন মনটা ফুরফুরে হয়ে গেল। ঠোঁট কামড়ে হাসলাম। ওনার দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে রইলাম। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম তাকে। মনে এক অদ্ভুত ইচ্ছে জাগ্রত হলো। ঘুমন্ত তীব্রর ওপর সেই ইচ্ছে আমি প্রয়োগও করলাম। সে তো ঘুমিয়েই আছে। টুক করে কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম। এরপর আর বসলাম না, চট করে উঠে পড়লাম। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল। এতটুকু একটা বিষয়ে এত লজ্জা পাচ্ছি আমি, সিরিয়াসলি? নিজেই নিজের কপাল চাপড়ালাম। ধীর পায়ে কাবার্ড খুলে দেখলাম কিছুই নেই। এমা, কিছু না থাকলে আমি পরবো কি? তীব্র দিকে কটমট চাহনি নিয়ে তাকিয়ে ওভাবেই ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হয়ে এসে চাওয়াল দিয়ে মুখ মুছে নিয়ে চুলগুলো হাত কোপা করে নিলাম। শাড়ি ঠিক করে নিয়ে রুমের সাথে অ্যাডজাস্ট করা বেলকনিতে ঢুকলাম। বেলকনিতে এসে অবাক না হয়ে পারলাম না। দূর থেকে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে। তার আশেপাশে এখনই মানুষ ভিড় করেছে। মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম সেদিকে। মাথায় দুষ্টু বুদ্ধি চাপতেই দৌড় লাগালাম রুমের মধ্যে। তীব্রকে টেনে তুললাম। তীব্র হঠাৎ এমন হয় খানিকটা চমকালো। ফ্যালফ্যাল করে মুখের দিকে তাকাতেই বললাম, হাবার মতো তাকিয়ে না থেকে জলদি উঠুন, সমুদ্র দেখবো। তীব্র খানিকটা সময় নিয়ে নিজেকে সামলালো। তারপর কটমট করে বলল, এইভাবে কেউ ঘুম থেকে উঠায়? আর এই সাত সকালে কিসের সমুদ্র? বিকেলে নিয়ে যাব, এখন ঘুমাতে দাও। আমি ঠোঁট ফুলালাম। তীব্র শুয়ে পড়তে নিলে ওনাকে টেনে ধরলাম। মুখটা কাদো কাদো করে ন্যাকা স্বরে বললাম, আপনার 10টা না 5টা না, একটা মাত্র বউ এত ভালোবেসে সমুদ্র দেখতে চাইছে, আপনি শুয়ে পড়ছেন? চলুন না প্লিজ। তীব্র চোখ মুখ কুচকে বলল, নিজে তো সারা রাত কুমিরের মতো ঘুমিয়েছো, এখন আল্লাহর ওয়াস্তে আমার ঘুমাইতে দাও, জ্বালাইও না। চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র দেখো। আমি কুমিরের মতো ঘুমাই? সিরিয়াসলি? ওনার কথায় রাগ হলেও নিজেকে দমালাম। আপাতত আমি সমুদ্র দেখব। উনি শুয়ে পড়তে নিলে উত্তেজনায় ওনাকে টেনে ধরে কোলের উপর বসে গলা জড়িয়ে ধরলাম। অনুরোধের স্বরে বারবার বললাম, প্লিজ প্লিজ চলুন না, একটাই তো আবদার। আমি একই কথা কয়েকবার আওড়ালাম। তীব্র থমকে গেছে। চোখ দুটো অস্বাভাবিক বড় করে মুখের দিকে তাকিয়ে আছে। আমি ওনার এমন রিয়াকশনের মানে প্রথমে না বুঝলেও যখন বুঝলাম কি করে ফেলেছি তখন লজ্জায় সরে আসতে নিলাম। দাঁত দিয়ে জিভ কামড়ে মনে মনে নিজেকেই বকা দিলাম। অনুভব করলাম কজোড়া হাত আমার কোমর পেঁচিয়ে ধরেছে। চট করে ওনার মুখের দিকে তাকাতেই দেখলাম বাঁকা হাসি। উনি ফু দিলেন চুলে, তারপর কোমর পেঁচে ধরলেন আর বললেন, সকাল সকাল রোমান্সের মুড করিয়ে দিলে বউ এখন। আমি দ্রুত ওনার হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম, সব সময় লুচুমি না করে আমার কথা শুনলেও তো পারেন। সমুদ্র দেখবো, জলদি উঠুন। তীব্র বিরক্তি নিয়ে, রোমান্সের মধ্যে সমুদ্রকে ঢোকানোর কোনো মানে আছে? তোমার কি এ জন্মে হুঁশ জ্ঞান কিছু হবে না প্রাণ? এভাবে যাবে নাকি চেঞ্জ করবা? তাহলে আর সমুদ্রে গিয়ে কি করবে? তার থেকে বরং বেলকনিতে গিয়ে ঝুলে ঝুলে সমুদ্র দেখো। কি আশ্চর্য, আপনাকে আমি কতবার বললাম সমুদ্র দেখবো? ধুর, থাকুন আপনি, গেলাম আমি। একটু এগোতেই তীব্রও ছুটে আসলেন। হাতের ভাঁজে হাত রেখে হাঁটা লাগালেন। আমি একবার হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। দুজনে সমুদ্রের পাড়ে আসতেই আমি ওনার হাত ছাড়িয়ে ছুটে পানির কাছে আসলাম।
শীতের দিন হয়, হিমশীতল ঠান্ডা হাওয়া বয়ে আসছে। তীব্র পেছন থেকে শুধু একটা কথাই বলল, সাবধানে। আমি পানির সাথে তাল মেলানো শুরু করলাম। যখন ঢেউ আমার দিকে তেড়ে আসে তখন পিছিয়ে যাচ্ছি, আর যখন ঢেউ ফিরে যাচ্ছে তখন এগিয়ে যাচ্ছি। ঢেউ আর আমার এই খেলায় মেতে খিলখিলিয়ে হেসে উঠলাম। একবার তীব্রর দিকে তাকিয়ে দেখলাম সে তাকিয়ে আছে আমার দিকেই। আমার চোখে চোখ পড়ার পরেও নজর সরালো না। আমি নিজেই লজ্জা পেয়ে দৃষ্টি সরিয়ে নিলাম। নিজের মতো মেতে উঠলাম সমুদ্রের সাথে। ক্লান্তির এক পর্যায়ে তীব্রর কাছে এসে বসে পড়লাম। তীব্র নিজেও পাশে বসলো। আমি গা এলিয়ে তার কাঁধে মাথা রাখলাম। উনি বেশ অবাক হলেও কিছু জিজ্ঞেস করলেন না। আমি বেশ খানিকটা সময় বড় বড় শ্বাস দিয়ে বললাম, কালকে রাতের মতো একটা গান শোনাবেন প্লিজ? তীব্র কপালে ভাঁজ ফেলে আর চোখে তাকালেন, বললেন, মানে সকাল সকাল যে তোমার মাথার তার ছিঁড়ে গেছে এটারই প্রমাণ দিচ্ছ একটু পর পর? আমি মুখ বাঁকালাম। চট করে মাথা উঠিয়ে তার গাল টেনে আমার দিকে ফিরালাম। মুখ ভেঙচি কেটে বললাম, আপনার কোনো সমস্যা আছে? আমি আমার বরকে বলেছি একটা গান শোনাতে, আপনার কি? চুপচাপ গান শোনান। তীব্র হাসলেন, এক হাতে আমাকে জড়িয়ে নিয়ে সুর তুললেন, চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতের এ পোড়া বরাতে, তুমি আমার অন্ধকার আর রোশনাই। কার্নিশে আলতা মাখানো, দিনেরা ঢলে পরে রাতে, তারপরে রাত্রি জাগানো, বাকিটা তোমারই তো হাতে। জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই, থেকে থেকে সেই মেঘেতে যাই, বেড়াতে যাই তোমাকে পাই। তীব্র পুরো গান গাওয়া শেষে আমি হাত তালি দিলাম। তীব্র হেসে উঠতে উঠতে বলল, হয়েছে গান শোনা, এবার চলো, অনেকটা বেলা হয়ে গেছে, আগে কিছু খেতে হবে। আমি ওনার কথা না শুনে বালুচরের কাছে এগোলাম। সুন্দর করে একটা বড় সড় লাভ আঁকিয়ে হাসলাম। পানি এসে তা ভিজিয়ে দিয়ে অর্ধেক করে গেল। আমি পেছনে তাকাতেই চোখে পড়ল তীব্রর পেছনে কিছুটা দূরে দাঁড়ানো জিনিয়ার দিকে। চমকে উঠলাম, লাফিয়ে উঠে ছুট লাগালাম সেদিকে। তীব্র হতভম্ব হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে পেছন থেকে কয়েকবার ডেকে নিজেও পেছন পেছন ছুটলো। আমি জিনিয়ার কাছে আসতে আসতে জিনিয়া হুট করেই যেন কোথায় উধাও হয়ে গেল। আশেপাশে ব্যস্ত হয়ে তাকাতেই তীব্র আমাকে আগলে ধরলো। ব্যস্ত গলায় বলল, পাগল নাকি তুমি? ছুটছো কেন? কি হয়েছে? আমি কোনো মতে বললাম, তীব্র, জিনিয়া। তীব্র হতাশ শ্বাস ফেলে আশেপাশে তাকালো, তারপর আমাকে আগলে নিল, কিন্তু কিছু বলল না। আমাকে যখন ছেড়ে দিল তখন তীব্র ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি দেখতে পেলাম। কতক্ষণ সে হাসির দিকে তাকিয়ে রইলাম। তীব্র হাত ধরে হাঁটা লাগালো। আমি তখনও তীব্রর মুখের দিকে তাকিয়ে। এই হাসিতে কিছু ছিল, কিছু রহস্য, কিছু তাচ্ছিল্য। আমি পিটপিট করে তাকালাম। হুট করেই নিজের ভেতরে অস্থিরতা টের পেলাম। অজানা আশঙ্কায় ভেতরটা কেঁপে কেঁপে উঠল। জিনিয়া এখানে সব রহস্যের সমাধান হয়ে গেলে তীব্রকে হারিয়ে ফেলবো না তো? তীব্র টি শার্ট চেপে ধরলাম শক্ত করে। বিড়বিড় করে বারবার একটাই কথা ওড়ালাম, তীব্র আমাকে ছাড়বে না, কখনোই না। সে তো ভালোবাসে আমাকে, আমাকে ছাড়তেই পারে না সে। আমি ভীষণ ভালোবাসি তাকে, আমি পারবো না তীব্রকে ছাড়তে। আমি যে তীব্রর প্রেমের নেশা আসক্ত হয়ে পড়েছি। এই তীব্রকে ছেড়ে বাঁচাটা তো আমার পক্ষে সম্ভব না। না না না, তীব্র ছাড়তেই পারে না আমাকে, কখনোই না। মাঝে বেশ কয়েকদিন কেটেছে। আমরা এই কয়েকদিন একটা রিসোর্টেই ছিলাম, যেন সত্যি সত্যি হানিমুনে এসেছি। তিহা, মিলি, মুন্না, বিপ্লব এসে আমাদের সাথে ঘুরে গেছে। কাল সবাই ঢাকা ফিরবে, আমরাও ফিরবো। এই কয়েকদিনের সবকিছুই স্বাভাবিক থাকলেও স্বাভাবিক হতে পারছি না আমি। সেদিন জিনিয়াকে দেখার পর থেকেই অজানা আশঙ্কায় আমার অস্থিরতা বাড়ে। সেদিন রাতে উল্টো পাল্টা স্বপ্ন দেখেছি। তীব্র একদম স্বাভাবিক, আমাকে জ্বালাচ্ছে, লজ্জা দিচ্ছে, ঠাট্টা করছে, সবই চলছে, শুধু আমি নিজেকে একদম স্বাভাবিক করতে পারছি না। দীর্ঘশ্বাস ফেললাম, বড় বড় শ্বাস নিয়ে সামনে তাকালাম। তীব্র ল্যাপটপে বসে কাজ করছে। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম। এই মানুষটার সাথে বিচ্ছেদ হলে আমি তা মেনে নিব কিভাবে? দুপা এগিয়ে তার কাছে ঘেঁষে বসলাম। তীব্র আমার দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসলেন। তারপর ল্যাপটপ রেখে আমাকে দুহাতে আগলে নিয়ে বললেন, আজ রাতে তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি খানিকটা অবাক হলাম। অবাকের রেশ ধরেই বললাম, কি সারপ্রাইজ? সেটা বললে কি সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকবে? আমি মাথা নাড়িয়ে হাসলাম। তীব্র আমাকে ছেড়ে উঠতে উঠতে বলল,
চলো রেডি হও, একেবারে দুজনে ঘুরে ফিরে তোমাকে সারপ্রাইজ দিয়ে আজ রাতেই ঢাকা রওনা দিব। রাতেই তীব্র ছোট্ট করে বললেন। ওনার থেকে সারপ্রাইজ পাবো শুনে মনে হলো হয়তো বা উনি হিরোদের মতো প্রপোজ করবে। মনে লাড্ডু ফুটতে শুরু করলো। লজ্জায় লাল নীল হয়ে গেলাম, মাথা থেকে বের হয়ে গেল জিনিয়ার ভয়। তীব্র আমার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বাইরে বের হয়ে গেলেন। আমি ব্যাগটা হাতে নিয়ে দেখলাম সেখানে শুভ্র রঙের শাড়ি, পাড়টা টকটকে লাল, হালকা করে কিছু কাজ করা। শাড়িটা দেখে আমার চোখ কচকচ করে উঠল। আমি চটপট রেডি হয়ে নিলাম, শাড়ি পরে তার সাথে ম্যাচিং জুয়েলারি, চুড়ি পরলাম। তীব্র আলতা নিয়েছে দেখে চট করে তাও পরে নিলাম। কোমর ছাড়ানো চুলগুলো খোলা রাখলাম। বাইরে কেবল সন্ধ্যা হয়েছে। আমি ঠোঁট প্রসারিত করে হাসলাম। নিজেই নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম তীব্র কি আমাকে দেখার পর মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে। লজ্জায় নিজেই নিজের হাতে মুখ ঢেকে নিলাম। দরজায় কড়া নাড়ার শব্দে আমি নিজেই দরজা খুলে দিলাম। তীব্রকে দেখে আমার হার্টবিটই যেন মিস হয়ে গেল, নিঃশ্বাস থেমে গেল। নিঃসন্দেহে মানুষটা সুদর্শন। তার চোখ, তার চাপদাড়ি, ঠোঁট, নাক, কপাল, চুল সবকিছুতেই যেন সৌন্দর্য ঢেলে দেয়া। এর আগে কতবার দেখেছি তাকে, কই তখন তো মুগ্ধতা আসতো না, সব সময় ঘৃণাই আসতো। আর এখন তার দিকে তাকালেও সুখ সুখ লাগে। আমার ধ্যান ভাঙে তীব্র ডাকে। তীব্র ঠোঁটের কোণে হাসি রেখে বলে, এভাবে তাকিয়ে থাকলে তো আমার নজর লেগে যাবে, তখন অন্য কোনো মেয়ে আর তাকাবে না, বিয়েও করবে না। আমি কপালে ভাঁজ ফেলে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। তীক্ষ্ণ স্বরে বললাম, বউ থাকতেও বিয়ে করার শখ কেন? তীব্র রুমে ঢুকতে ঢুকতে বলল, হেই বউ কয়দিন আছে তার তো কোনো ঠিক নেই, ডিভোর্স হয়ে গেলে তো তখন আমার বউ লাগবে নাকি? আমি থমকালাম, চোখ ছোট ছোট করে তার দিকে তাকালাম। তীব্র নিজের ঘড়ি পরে চুল ঠিক করে আমার দিকে তাকায়। আমাকে এমন ভাবে তাকাতে দেখে বলে, আবার কি হলো, মজা করছি তো। এক বউই সামলাতে পারি না, আবার বিয়ে করলে আমার হাড় মাংস কিছু থাকবে? আমি হাসার চেষ্টা করলাম। তীব্র কাছে এগিয়ে এসে এক হাত গালে রেখে মুখটা কাছে আনলেন, ফিসফিস করে বললেন, এমন সুন্দরী বউ থাকতে কোনো পুরুষকে আবার বিয়ে করে? আর অন্য কেউ করলেও তো আমি করব না। আমার একটাই প্রাণ, একটাই বউ। এই বউয়ের রূপে ভালোবাসায় বারংবার মরব। আমি লজ্জায় ঠোঁট কামড়ে অন্যদিকে ফিরলাম। উনি বুকে হাত দিয়ে কানের কাছে এসে ফিসফিস করে কিছু বলতেই আমি ওনাকে ধাক্কা দিয়ে সরে আসলাম। বেহায়া লোক, যা মুখে আসে তাই বলে। তীব্র শব্দ করে হেসে বলে, এবার তো চলুন ম্যাম। আমি হেসে হাঁটা লাগালাম। তীব্র এক হাতে আমার হাত শক্ত করে ধরে সমুদ্রের কাছে আসলেন। কত কত কাপল এখনো সমুদ্র বিলাস করছে। নিয়নের আলোতে কি ভীষণ সুন্দর লাগছে সবটা। শীতের রাত হয়, সবাই টুকটাক কিছু না কিছু গায়ে জড়িয়েছে। আমিও শাল নিয়েছি শুধু। তীব্র পাঞ্জাবির ওপরেই জ্যাকেট পরেছে। তীব্র হাঁটতে হাঁটতে আমার দিকে তাকিয়ে বলে, সুন্দর না? ভীষণ। এটাই আপনার সারপ্রাইজ? জি না, সময় হোক ঠিকই পেয়ে যাবেন আপনি আপনার সারপ্রাইজ ম্যাম। আমি ঠোঁট এলিয়ে হাসলাম। দুজনে অনেকটা সময় কাটালাম সমুদ্রের ধারে। একে অপরের সাথে কাটানো কিছু মুহূর্ত ফ্রেম বন্দিও করলাম। তীব্র সুন্দর করে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে। তীব্রর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত যেন স্বপ্নের মতোই সুখের। দুজনেই ডিনার করলাম, ঘুরলাম। প্রেমিক প্রেমিকার মতো শত শত খুনসুটিতেই কেটে গেল প্রায় অনেকটা সময়। রাত প্রায় তখন 11টা। ঘুমে আবার চোখ বুজে আসছে। হাই তুলতে তুলতে তীব্রর বাহু আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখলাম। বললাম, আপনার সারপ্রাইজ দেওয়ার সময়টা কখন হবে বলে? ঘুম পাচ্ছে তো আমার। তীব্র অদ্ভুতভাবে হাসে। আমাকে সোজা করে কপালে গভীরভাবে নিজের ঠোঁট ছোঁয়ায়। আমি ড্যাব ড্যাব করে ওনার দিকে তাকাতেই উনি হাসলেন। ওনার এই হাসিতে আমি কিছু একটার আভাস পেলাম। বুঝলাম না কি হচ্ছে। তীব্র আমার হাত ধরে তুলে বললেন, আচ্ছা প্রাণ, যদি আজকের এই সময়টাই হয় তোমার আমার শেষ মুহূর্ত, তবে তোমার অনুভূতি কেমন হবে? আমি চমকে উঠলাম। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম তীব্রর দিকে। এক হাতে তীব্রর জ্যাকেট চেপে ধরলাম। তীব্র এক পলক সেদিকে তাকিয়ে আমার কপালে পরপর 3টে চুমু দিলেন। এরপর হেসে হাত থেকে জ্যাকেট জড়িয়ে নিয়ে হাতে হাত রেখে হাঁটা শুরু করলেন। রিসর্ট থেকে অনেকটা দূর এসে একটা ছোট্ট বাড়ির সামনে দাঁড়ালেন। আমি আশেপাশে তাকিয়ে বললাম, এটা কোন জায়গা তীব্র? তোমার সারপ্রাইজ এখানেই। ওনার কণ্ঠটা অদ্ভুত শোনালো। আমি ওনার মুখের দিকে তাকিয়ে সামনে তাকালাম। তীব্র দুপা এগিয়ে কলিং বেলে চাপাতেই দরজা খুলে দিল। একজন লোক তীব্রকে দেখে দরজা
থেকে সরে গিয়ে বললেন, সবাই ভেতরেই আছে, বস। আমি নির্বাক, কারা ভেতরে আছে? তীব্র হাত চেপে ধরে ভেতরে ঢুকলেন। লিভিং রুমের সোফায় বসা কয়েকজন মানুষকে দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠল। অবাক হওয়ার মাত্রাটাও যেন ছাড়িয়ে গেছে আমার। মাথা ঘুরে পড়ে যেতে নিলে নিজেই নিজেকে সামলে নিলাম। জুই ততক্ষণে কান্না করে আমাকে ডাকছে আর বলছে, আমি যেন নিজেকে ফিরে পেলাম। এক ছুটে লোকটার কোল থেকে জুইকে টেনে নিলাম। পিচ্ছিটা আমাকে এতটাই ভালোবাসে যে আমার কোলে আসতেই তার মুখে হাসি ফুটে ওঠে, গলা জড়িয়ে থাকে শক্ত করে। আমি শুধু সোফায় বসা জিনি আর আন্টির দিকে তাকিয়ে আছি। দুজনেই মাথা নত করে বসে আছে। আমি চোখ ফিরিয়ে তীব্রর দিকে তাকাতেই তীব্র এগিয়ে আসে। প্রথমে জুইকে কোলে রাখা লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, জুই এত ভয় পেল কিভাবে? তোমাদের কি বলেছিলাম আমি? সামনে থাকা লোকটা তীব্রর কণ্ঠে কেঁপে ওঠে, কাপা গলায় বলে, সরি বস, বাচ্চাটা অনেক কান্না করছিল বলে ধমকে দিয়েছিলাম। তীব্র দাঁতের দাঁত চেপে থেকেও কিছু বলল না। আমার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমার বেস্ট ফ্রেন্ড তোমার সামনে সশরীরে বসে আছে, তাকে যে আমি রেপ বা মার্ডার কোনোটাই যে করিনি তা নিশ্চয়ই তোমার বিশ্বাস হচ্ছে। আমি অবিশ্বাস্য চোখে তাকালাম তীব্রর দিকে। আমি তো কবেই মেনে নিয়েছিলাম যে তীব্র দোষী না। আজ আবার নতুন করে তীব্র কি বলছে? তীব্র জিনিয়ার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বললে, নিজে নিজে সত্যিটা বলবা নাকি আমি কিছু করব? জিনিয়া হকচকিয়ে দৃষ্টি এদিক ওদিক করে। আমি আশায় রইলাম জিনিয়ার মুখ থেকে শোনার জন্য। সে কেন এমন করলো? আমার কাছে তীব্রকে ছোট করে কি পেল সে? এতগুলো দিন আমাকে দিয়ে তীব্রকে ঘৃণা করিয়ে তার কি লাভ হলো? জিনিয়া কিছু বলছে না দেখে তীব্র এমন এক ধমক দিলেন যে সেখানে থাকা আমরা প্রত্যেকটা মানুষই কেঁপে উঠলাম। জিনিয়া আর জুই কেঁদে ফেলেছে। জুই বাচ্চা মেয়ে হয় এত বড় ধমকে ভীষণ ভয় পেয়েছে, আর জিনিয়া ভয় পেয়েছে নিজের কর্মফলের কথা ভেবে। তীব্র আগের চেয়ে দ্বিগুণ গম্ভীর স্বরে আন্টিকে বললেন, জুইকে নিয়ে ভেতরে যান। আন্টি দেরি করলেন না, কোল থেকে জুইকে নিয়ে ছুটে গেলেন রুমের মধ্যে। আমি শুধু চেয়ে দেখলাম, আন্টি একবারও তাকালেন না আমার মুখের দিকে। জিনিয়া ততক্ষণে শব্দ করে কাঁদছে, কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। তীব্র নিজের গাম্ভীর্য বজায় রাখলেন, হাত মুষ্টিবদ্ধ করে বললেন, তোমার এই নাটকীয় কান্না শেষ করে বলা শুরু করবে নাকি আমাকে কিছু করতে হবে? জিনিয়া চমকে উঠল। কোনো রকমে কান্না থামানোর চেষ্টা করতেই একজন লোক এসে ওকে পানির গ্লাস ধরিয়ে দিল। ঠকঠক করে পানি শেষ করে কিছুক্ষণ দম দিয়ে বলা শুরু করলো, কলেজ লাইফের প্রথম থেকে আমার ভীষণ ভালো লাগতো ত্রিব্যকে। ওকে যেখানেই দেখতাম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। এক সময় ভীষণ মরিয়া হয়ে উঠলাম ওনার ভালোবাসা পাওয়ার জন্য। এইচএসসি শেষ করে নিজে থেকেই প্রপোজ করে ফেললাম ত্রিব্যকে। তোকে এসবের কিছুই জানাইনি আমি। ত্রিব্য তার গভীর স্বভাব সুলভ বজায় রেখেই আমাকে রিজেক্ট করে দিলেন। আমি হাল ছাড়লাম না, তার পেছনে স্যাঁচড়ার মতো পড়েছিলাম। উনি বিরক্ত হয়ে একদিন আমাকে অপমান করলেন। এরপর তারই এক লোকের কাছে জানতে পারলাম ত্রিব্য তোকে পছন্দ করে 2 বছর হলো। আমি ভীষণ অবাক হয়েছিলাম। আমাকে রেখে তোকে পছন্দ করেছে ত্রিব্য, এটা আমি মেনে নিতেই পারলাম না। তোর প্রতি তৈরি হলো ঈর্ষা। সেখান থেকেই বারবার তোর ক্ষতি করার চিন্তা করছিলাম। তখন দেখা পাই ফাদ্দিন ভাই আর তোর ফুপা পলক আঙ্কেলের। তারা দুজনেই প্রথম থেকে ত্রিব্যর শত্রু ছিলেন। কোথাও থেকে ইনফরমেশন পেয়েছিল ত্রিব্যর দুর্বলতা তুই। প্রথম থেকেই তারা এখনও জানতো, তাই আমাকে কুটি হিসেবে ব্যবহার করলো। ত্রিব্যরও মান সম্মান শেষ হবে, আর তোর মনেরও ত্রিব্যর প্রতি জন্মাবে এক আকাশ ঘৃণা। সেদিন রাতে প্ল্যান অনুযায়ী আমি ত্রিব্যকে কল করে বলি আমাকে সাহায্য করতে। যখন ত্রিব্য এসেছিল ততক্ষণে আমি তোকেও বলেছিলাম চলে আসতে। ত্রিব্য আসতেই আমি আমার অভিনয় শুরু করি, কিন্তু ভুলবশত সেদিন আপু আর দুলাভাই চলে আসে। সবটা দেখে নিয়েছিল, তাই ব্যাপারটা যাতে লিক না হয় তাই পলক আঙ্কেল আর ফাদ্দিন ভাই আমার চোখের সামনে আমার দুলাভাইকে মেরে ফেললেন। আপুকে আঘাত করলেও আপু বেঁচে যায়, কোমায় চলে যায়। তুই যখন আসলি তখন আমি মিথ্যে মিথ্যে তোকে ওসব বলেছিলাম আর মরে যাওয়ার নাটকও করেছিলাম। সেই সময় ত্রিব্য নিজেও বুঝতে পারেনি আমি বেঁচে আছি। সে ভেবেছিল বোধহয় আমি সত্যিই আঘাত পেয়েছি। আঘাত পেয়েও ছিলাম, তবে তার সামান্য ছিল। এরপর তুই ত্রিব্যকে ঘৃণা করতে শুরু করলি। ত্রিব্য অন্ধকারে হাতড়ে মরতে মরতে ডিপ্রেশন হয়ে গেল।
ফারদিন ভাই তখন টপে আছেন। তীব্র তোর চোখে তার জন্য ঘৃণা সহ্য করতে না পেরে কতদিনের জন্য শহরেই ছেড়ে দিলেন। এর মধ্যে তিনি খবর পান আজাদ আঙ্কেল অসুস্থ, রাজনীতি, নিজেদের ব্যবসা সবকিছুই শেষ হতে বসেছে। তীব্র নিজেকে শক্ত করে আবার কাজে লেগে পড়ে। তারপর কি থেকে কি হয়ে গেল, তীব্র আর তোর বিয়ে হয়ে গেল। আমি নিজের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে তীব্র আগলে নিলেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। ফুপা আর ফারদিন ভাই এত নীচ। তীব্র আমাকে বসিয়ে দিলেন সোফায়। জিনিয়া শব্দ করে কেঁদে বলল, আমাকে মাফ করে দে প্রাণেশা, আমি বুঝতে পারিনি তখন। ভালোবাসায় প্রতিহিংসায় অন্ধ হয়ে গেছিলাম। এখন নিজের করা সমস্ত ভুল আমি টের পাই। আমাকে মাফ করে দে। জিনিয়াকে কিছু বলার ইচ্ছেটাও যেন হারিয়ে গেল আমার। শুধু চুপচাপ বসেই রইলাম। তীব্র আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে হেসে বললেন, আমি জানি তুমি সত্যটা জানতে না, কিন্তু তবুও যা করেছো তাতে তুমি আমার মনে বড় করে দাগ কেটে দিয়েছো। আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি, আজও বাসি, ভবিষ্যতেও বাসবো। আমি চোখ মুখ খিচে রইলাম। নিজের অবস্থানটা শক্ত করলাম। পুরো লিভিং রুমে কয়েকটা মানুষের নিঃশ্বাসের শব্দ আর কান্না ছাড়া কোনো আওয়াজ নেই। জিনিয়াকে কি বলবো? আমি চোখ থেকে গড়িয়ে পড়া কয়েক ফোঁটা জল হাতে দিয়ে মুছে চোখ বন্ধ করে বড় শ্বাস নিলাম। শ্বাস আটকে জিনিয়াকে বললাম, তোকে আমি স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড হিসেবে জেনে এসেছি। তোকে আপন করে আত্মার সাথে মিশিয়ে রেখেছিলাম। আমি সে সময় তীব্রকে ভালোবাসিনি, ভয়ে ওনার থেকে দূরে থাকতাম। তুই যদি একটা বার আমার সাথে কথা বলতি, প্রতিহিংসা থেকে প্রতিশোধ না নিয়ে যদি আমাকে বলতি সব, আজ তুই, আমি, তীব্র হয়তো এখানে দাঁড়িয়ে থাকতাম না। জানিস, তীব্র আমাকে বলেছিল আমি সব সত্য জানার পর নিজেকে ঘৃণা করব। বিশ্বাস কর, আজ আমি নিজেকে এত বেশি ঘৃণা করতে শুরু করেছি যা আমার ভেতরটা পোড়াচ্ছে। নিজের প্রতি এত অভিযোগ, এত রাগ আমার কখনো হয়নি। একটা নির্দোষ মানুষকে কারণে অকারণে 1000 বার অপমান করে এসেছি। আর তার অনুভূতি, তার ছোঁয়া আমি ঘৃণা করেছি। তার ভালোবাসার অপমান করেছি। তোকে না হয় মাফ করে দিব। আমার এতগুলো ভুলের ক্ষমা কি আদৌ হবে? নিজের অজান্তে করা ভুলের মাসুল আমাকে গুনতে হবে না তো? মুখে হাত চেপে জোরে শব্দ করে কেঁদে উঠলাম। তীব্র বেরিয়ে গেল বাড়ি থেকে। জিনিয়ার নীরব দর্শক। মনে ভয় জমেছে। সন্ধে থেকে এত এত মুহূর্ত আমার জীবনে শুধুই স্মৃতি হবে না তো? কানের কাছে বারবার বাজছে তীব্রর বলা, আচ্ছা প্রাণ, যদি আজকের এই সময়টাই হয় তোমার আমার শেষ মুহূর্ত, তবে তোমার অনুভূতি কেমন হবে? আমার শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। মুহূর্তেই কাঁপাকাঁপি শুরু হলো। অনেকটা সময় কাটলো ওভাবেই। ঘড়ির কাঁটায় তখন 12টা। ঘড়ির শব্দে আমি চোখ মুছে নিলাম। জিনিয়াকে বলার মতো কোনো ভাষা আমার নেই। যাকে বোনের মতো ভালোবাসলাম সে ঠকিয়েছে আমাকে। নিজের ফুপা, ফারদিন ভাই, তাদের কথা নাই বা বললাম। পৃথিবীতে বারবার কেন যেন আমাকে শূন্য থাকতে হয়। লিভিং রুম থেকে 2 পা এগোতেই তীব্র ফিরে আসলেন। তার দিকে মাথা তুলে তাকানোর মতো সাহস পেলাম না। তীব্র শীতল কণ্ঠে বললেন, বাড়ি ফিরবো, আসো। আমি জবাব না দিয়ে মাথা নিচু করেই হাঁটতে লাগলাম। তীব্র পেছন ফিরে জিনিয়ার দিকে তাকিয়ে বললেন, চালাকি করার বিন্দুমাত্র চেষ্টাও করো না জিনিয়া। আমি যদি বুঝতে পারি, কসম তোমাকে এই বালুর চরেই পুঁতে দেব। হনহন করে বেরিয়ে গেলেন। জিনিয়া কয়েক দফা কেঁপে উঠল। আমি হাসলাম, বিড়বিড় করে আওড়ালাম, তীব্রর মতো পুরুষের সাথে লড়তে আসাটা ঠিক হয়নি তোদের জিনিয়া। এ যে এক নেশা দ্রব্য। যত গভীরে যাবি তত তলিয়ে যাবি। এই যে এই মানুষের প্রেমে পুড়ে যাচ্ছি আমি, তাকে না পেলে আমার ভেতর পুড়ে ছাই হয়ে যাব। বেরিয়ে আসলাম। তীব্র আর আমি গাড়িতে উঠে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। গাড়িতে দুজন একটা কথাও বললাম না। অন্যদিকে তাকিয়ে ঠোঁট চেপে কাঁদতে থাকলাম। ভেতরটা হাহাকার শুরু করেছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুম ভাঙে তীব্র ডাকে। কান্না করা চোখ মুখ জ্বলছিল। আর চোখ জ্বালা করার জন্য ঘুম হয়েছে এমন। চোখ টেনে তুলে দেখি সকাল হয়ে গেছে। কটা বাজে তা অনুমান করতে পারলাম না। চলে এসেছি বাড়িতে। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই বেশ অবাক হলাম। অবাকের রেশ ধরেই তীব্রকে বললাম, ফুপিদের বাড়ি কেন তীব্র? আমরা তো আপনার বাড়ি যাব। তীব্র আমাকে জবাব না দিয়ে হাত ধরলেন। ততক্ষণে বাড়ির সবাই বাইরে চলে এসছে। তীব্র বলল, তোমার আমার বিয়েটা ছিল একটা ডিল, তোমার আমার বিচ্ছেদই নিয়তি। এই বিচ্ছেদ হওয়ারই ছিল প্রাণ। আমি ওনার কথা শুনে ব্যস্ত গলায় কিছু বলতে নিলেই ছুটে আসে ফারদিন ভাই। আমার হাত শক্ত করে ধরে বলে, ভিতরে চল। আমি যাব না বলে চেঁচানো শুরু করলাম। তীব্র মুখ ফিরিয়ে চলে গেল। গাড়ি স্টার্ট দিতেই উম্মাদের মতো তীব্রকে ডাকতে থাকলাম। তীব্রর গাড়ি
গেট থেকে বের হতেই আমি ফারদিন ভাইয়ের হাতে কামড় দিয়ে ছুট লাগালাম। শাড়ির আঁচল গড়াগড়ি খাচ্ছে মাটিতে। বাড়ির এতগুলো মানুষ কিছুই বলল না, সবাই নীরব দর্শক। তীব্রর গাড়ির পেছনে ছুটতে ছুটতে বারবার তীব্রকে দাঁড়াতে বলেও লাভ হলো না। শাড়িতে পা বেঁধে উল্টে পড়লাম, মাথা ঝিমিয়ে আসলো। নিভু নিভু স্বরে আওড়ালাম, আমাকে ছেড়ে যাবেন না তীব্র, আমার ভুলের এত বড় শাস্তি দেবেন না, আমি বাঁচতে পারবো না তীব্র। মুহূর্তেই লুটে পড়লাম মাটিতে, জ্ঞান হারিয়ে পড়ে রইলাম রাস্তার মাঝে। ততক্ষণে তীব্রর গাড়ি। গত 2 মাস থেকে আমি নিজেকে ঘরবন্দি করে রেখেছি। সেদিনে সেই ধাক্কাটা সহ্য করতে পারিনি, মেনে নিতে পারিনি আমাদের বিচ্ছেদ। সেন্স ফেরার পর থেকে আমি এই রুম থেকে বের হইনি। কতদিন বাইরের আলো দেখি না। পলি রুমে এসে যা পারে তা খাইয়ে রেখে যায়, আমি শুধু চুপচাপ বসে থাকি। এতদিনে কতবার ভেবেছি তীব্র আসবে, সে তার প্রাণকে ছাড়া থাকতে পারবে না, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিয়েছে তীব্র। সে হয়তো আমাকে ছাড়া আছে। আচ্ছা, উনি কি ভালো আছে? তার প্রাণকে কষ্টে রেখে সে ভালো থাকতে পারে? এটাও কি সম্ভব? এর মধ্যে প্রায় দিনেই এসে তিহা দেখা করে গেছে। ও আসলেও আমি কিছু বলতাম না। তিহা আসতো, থাকতো, আবার নিরাশ হয়ে চলে যেত। আমার মুখ থেকে কখনো একটা শব্দও শুনতে পাইনি। আজকাল শরীরটা খুব খারাপ যাচ্ছে। যেখানে ভেতরটা ভালো নেই সেখানে শরীর ভালো থাকবে কি করে? মাঝে মাঝে তীব্রকে ভীষণ পাষাণ মনে হয়। আবার মনে হয় যে ছেলেটা আমার ঘৃণা সহ্য করেও গত 3টা বছর ভালোবেসে গেছে, সে এতটা পাষাণ হতে পারে? সেদিন তো তীব্র তানহাকে বলেছিল আমাকে ছাড়বে না, তবে এই বিচ্ছেদ কেন? কেন এত হাহাকারে ছেড়ে দিল আমাকে? তীব্র কি তবে শুধুমাত্র আমাকে ভালোবাসা শিখিয়ে ছেড়ে দিল? ভালোবাসে না আর আমাকে এত বড় শাস্তি দিতে পারলো? মানলাম আমি অন্যায় করেছি, সে অন্যভাবে শাস্তি দিত। বিচ্ছেদেই কেন হলো? আমাদের বিয়েটা কিসের ডিল ছিল আমার জানা নেই। শুধু জানি এই মানুষটার প্রেমের নেশায় প্রতিনিয়ত পুড়ে যাচ্ছি আমি। কত রাত ঘুমাইনি আমি। এতটা ভালো কিভাবে বাসলাম? দীর্ঘশ্বাস ফেলে মেঝেতে হাত দিয়ে উঠলাম। ধীর পায়ে এগিয়ে জানালার পাশে দাঁড়ালাম। এই জানালাটা সব সময় আমি বন্ধ করেই রাখি। আজ ভীষণ বাইরের আলো দেখতে ইচ্ছে করলো। হালকা করে জানালা খুলতেই তীক্ষ্ণ আলো এসে চোখে বিঁধল। চোখ মুখ খিচে রইলাম, পিটপিট করে তাকিয়ে আলোতে তাকালাম। মাথাটা চক্কর দিয়ে উঠল। নিজেকে সামলে বিছানার ওপর বসতেই দরজা খোলার আওয়াজ এলো। সেদিকে তাকিয়ে দেখলাম পলি এসছে। আমি ওকে দেখেও বিছানার ওপর পা তুলে 2 হাঁটু আঁকড়ে বসে রইলাম। পলি কাছে এসে দীর্ঘশ্বাস ফেলে বলল, বাইরে যাবে আপু? কতদিন তুমি বাইরে যাও না? এইভাবে ঘরবন্দি থাকলে অসুস্থ হয়ে পড়বে তো। আমি যেভাবে ছিলাম সেভাবেই থাকলাম, কোনো কথারই উত্তর দিলাম না। পলি আমার সামনে বসে বলল, আর কতদিন এইভাবে থাকবে আপু? এবার তো স্বাভাবিক হও, যা হবার তা তো হয়ে গেছে। তীব্র ভাইয়া তোমাকে ছেড়ে দিয়েছে বলে জীবনটা এমন অন্ধকার করে ফেলবে? একটু নিজের কথা ভাবো। পলি নিজের মতো বলে গেল। আমি খাটে হেলান দিয়ে অন্যদিকে চেয়ে রইলাম। তীব্র আমাকে ছেড়ে দিলেও আমি অনুভব করতে পারি তীব্র ভালো নেই। সে তার প্রাণকে ছাড়া বিন্দু মাত্র ভালো নেই, ভালো থাকতেই পারে না। আমি অনুভব করেছি খুব কাছে থেকে। তীব্র প্রচণ্ড ভালোবাসে আমাকে। আমি নিজের কষ্টটা প্রকাশ করতে পারলেও তীব্র চাপা স্বভাবের। ছেলেটা সহজে কাঁদেও না, আর কারোর সামনে তো কখনোই কাঁদে না। পলি আমার গায়ে হাত দিতেই ছোট্ট করে বললাম, আমার ফোনটা দে তো পলি। পলি ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকে। এতগুলো দিনে কোনো প্রয়োজনেও কথা বলিনি। পলি নিজের অবাকতা কাটিয়ে আমার ফোনটা এনে হাতে দিল। আমি ফোনের ওয়ালপেপারে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। সেখানে আমার আর তীব্রর একটা ছবি। তিহা তুলেছিল ছবিটা। ট্রেনে বসে যখন তীব্রর বুকে মাথা রেখে শুয়েছিলাম ঠিক তখনকার পিক এটা। আমি ছবির ওপর হাত বোলালাম। ফোন আনলক করে কল লিস্টে ঢুকে তীব্র নাম্বারে কল দিলাম। গত 2 মাসে আজই আমি ওনাকে কল করছি। 2বার কল হওয়ার পরেও রিসিভ হলো না। বুঝলাম এই কল আর রিসিভ হওয়ার নয়। গ্যালারিতে ঢুকে সেদিনকের তোলা পিকগুলো একটা একটা করে দেখলাম। দুজনের খুনসুটির কথা ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটল। ঠোঁটের কোণে হাসি আর চোখের কোণে জলের অনুভূতিটা কি সুন্দর। টপ টপ করে চোখ থেকে পানি পড়ছে, আর আমি ঠোঁটে হাসি ঝুলিয়ে ছবিগুলো হাত দিয়ে বুলিয়ে দেখলাম। সযত্নে তীব্রর মুখটা হাত দিয়ে আগলে নিয়ে ফোনটা চেপে ধরলাম বুকে। চোখ বন্ধ করে রইলাম। চোখ নিজের কাজ তখনও করছে।
জলের ধারা বয়ে চলেছে আপন মনে। পলি হুট করেই আমাকে জড়িয়ে ধরল, দুহাতে আগলে নিয়ে ক্রন্দনরত কণ্ঠে বলল, এত কেন ভালোবাসো তীব্র ভাইয়াকে? তোমার এই ভালোবাসা যে মাটির সাথে পিষে যাচ্ছে, বোঝো না তুমি? আমি তো এত শত ভেবে ভালোবাসিনি পলি, ভালোবাসার জন্যই ভালোবেসেছি। ঘৃণার জায়গায় ভালোবাসার স্থান দেয়া সত্ত্বেও আজ আমি নিঃস্ব। তীব্র প্রেমের নেশায় জ্বলছি ক্ষণে ক্ষণে। আমার তীব্রকে ফিরতে বল না। আমার তো বিচ্ছেদ চাই না পলি। পলি আরো শক্ত করে আঁকড়ে ধরল। মুহূর্তেই ফোন ছেড়ে পলিকে আঁকড়ে ধরে উন্মাদের মতো কান্না করতে থাকলাম। এতদিনে চেপে রাখা কান্নাগুলো চিৎকারে পরিণত হয়ে বের হচ্ছে। শ্বাস আটকে যাচ্ছে কান্নার দমকে। মিনিট কয়েক বাদেই ছুটে আসে ফুপি, কাকি, ফারদিন ভাই। আমাকে কাঁদতে দেখে ফুপি আর কাকি কাছে আসলেও ফারদিন ভাই আসলেন না। ফুপি পলি থেকে ছাড়িয়ে নিয়ে সোজা করলেন আমাকে। পলিকে সরিয়ে নিজে বসে বললেন, এভাবে পাগলের মতো কাঁদিস না মা, কেঁদে যে লাভ নাই, তীব্র আসবে না। আমি ফুপির গলা অচলে নিয়ে বললাম, ফুপি আমি তো তোমার থেকে কখনো কিছু চাইনি বলো। তুমি যখন যা দিয়েছো তাই নিয়েছি, কখনো নিজ মুখের কিছু চাইনি। আজ আমি তোমার থেকে কিছু চাইলে তুমি দেবে ফুপি? তীব্রকে বলো না সব ঠিক করে ফেলতে, আমি বাঁচতে পারবো না ওনাকে ছাড়া। প্লিজ ফুপি এনে দাও। ফুপি শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি হাউমাউ করে কাঁদতে থাকলাম। এক সময় কাঁদতে কাঁদতেই সেন্সলেস হয়ে ফুপির বুকে পড়ে রইলাম। সেন্স ফিরতেই সামনে ডক্টরকে চোখে পড়ল। ডক্টর হাসি মুখে বসে আছে। আমি পিটপিট করে তাকাতেই উনি বললেন, এখন কেমন আছো প্রাণেশা? আমি মাথা নাড়িয়ে ছোট্ট করে বললাম, ভালো আঙ্কেল। ডক্টর আঙ্কেল নিজের ব্যাগ গোছাতে গোছাতে বললেন, মিষ্টি খাওয়াচ্ছ কবে? ভাবি আমি কিন্তু মিষ্টি ছাড়া যাচ্ছি না। ফুপি হেসে বললেন, মিষ্টি পেয়ে যাবেন ভাই। প্রাণেশার হাজবেন্ড কই? ফুপির দৃষ্টি এদিক ওদিক করে বললেন, সে তো কাজে ব্যস্ত, খবর পেলে ঠিকই চলে আসবে। তাদের কথার মানে বুঝলাম না। মূলত আমার মাথাটাই ফাঁকা লাগছে। পলি ততক্ষণে আবার পাশে এসে বসেছে। আমি চোখের ইশারায় ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে পলি? কিসের মিষ্টি? হঠাৎ করে ডক্টর আঙ্কেল তীব্রকে খুঁজছে কেন? পলি আমার গাল টেনে জড়িয়ে ধরে, হাসি মুখে বলে, পলি হয়তো আরো অনেক কিছু বলেছে, তবে আমি এখনো একটা বাক্যে আটকে আছি। আমি মা হব। আপন মনে হাতটা পেটে চলে যাচ্ছে। ডক্টর আঙ্কেল একটা প্রেসক্রিপশন এগিয়ে বললেন, টেস্ট করে নিও আর একদম সাবধানে চলাফেরা করবে। সবসময় নিজেকে খুশি রাখবে। স্বাস্থ্যসম্মত খাবার খাবে, ফাস্ট ফুড একদম খাবে না। আমি মাথা নাড়লাম। ডক্টর চলে যেতেই কাকি আর পলি আমাকে অভিনন্দন জানালো। মা হওয়ার অনুভূতিটা ঠিক কতটা প্রখর তা একটা মেয়ে ভালোভাবেই জানে। পেট থেকে তখনও হাতটা সরাইনি। বারবার মনে হচ্ছিল আমি ঘুমিয়ে আছি। ডক্টর আঙ্কেলকে বিদায় দিয়ে ফুপি এগিয়ে আসে আমার রুমে। মুখটা থমথমে রেখেই বলে, এখন এই বাচ্চার কি ফায়দা? তীব্র তো তোকে ছেড়েই দিয়েছে। এই বাচ্চাটা রেখে নিজের জীবন দুর্বিষহ করার কোনো মানেই হয় না। চমকে উঠলাম আমি। পলি আর কাকিও অবাক হলো। কাকি অবাক কণ্ঠেই জিজ্ঞেস করলো, যেটা বুঝিস না তা নিয়ে কথা বলিস না ছোট। এই বাচ্চার জন্য প্রাণেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমার মাথা আরো একবার চক্কর দিল। গুটিসুটি মেরে বসে রইলাম। আমার প্রথম সন্তান কেন, এটা যদি আমার 5তম সন্তান হতো আমি তবু ওকে শেষ হতে দিতাম না। আমার বাবুকে আমি পৃথিবীর আলো দেখাবই। শক্ত কণ্ঠে ফুপিকে বললাম, আমাকে নিয়ে, আমার বাবুকে নিয়ে তোমাদের বিন্দু মাত্র সমস্যা থাকলে আমি আমার বাবু নিয়ে চলে যাব ফুপি, কিন্তু কোনোভাবেই অ্যাবর্শন করব না। ফুপি বিস্ফোরিত নয়নে তাকায়। আমি নিজের কণ্ঠস্বর শক্ত রেখেই পলিকে বললাম, টিহাকে কল দিয়ে আসতে বলবি। আমার সন্তান তীব্রর অস্তিত্ব, যেখানে ওর বাবা মা দুজনেই বেঁচে আছে, সেখানে অ্যাবর্শন করানোর কোনো প্রশ্নই আসে না। আমার বাবু তার বাবার বাড়িতেই বড় হবে। তীব্র কি করে আমাদের মাঝে বিচ্ছেদ আনে এবার আমিও দেখে নিব। বিয়েটা কোনো ছেলে খেলা না যে চাইলেই ডিল করে বিয়ে করলাম আর চাইলেই ডিল করে বিয়ে ভেঙে দিলাম। এখন সবাই যাও, আমি বিশ্রাম নিব। পলি কিছু বলল না, চুপচাপ বের হয়ে গেল। পেছন পেছন কাকিও গেল। ফুপি কিছু বলতে নিলে হাত দেখিয়ে
থামিয়ে দিলাম। স্পষ্ট স্বরে বললাম, তোমার প্রতি আমার ঋণের শেষ নেই ফুপি। ছোটবেলা থেকে আমাকে বড় করেছো, খাইয়েছো, পড়িয়েছো, বিয়ে দিয়েছো। এখন যখন আমার সন্তানের বিষয়, তখন না হয় আমাকেই দেখতে দাও। ফুপি আর কিছু বললেন না, চুপচাপ বেরিয়ে গেলেন। আমি ছোট্ট একটা শ্বাস ফেলে হাসি মুখে নিজের পেটের দিকে তাকালাম। ধীর স্বরে বললাম, তোর বাবা তোর কথা শুনলে কখনোই আমাদের দূরে সরিয়ে রাখবে না, কখনোই না, কোনো দিনও না। দেখিস তোর বাবা চলে আসবে। রাতের বেলা জানালা মেলে বাইরের চাঁদ দেখছিলাম বসে বসে। বাহির থেকে চেঁচামেচির আওয়াজ পেলেও তাই ইগনোর করলাম। নিজের মনে নিজের বাচ্চাটা আর তীব্রর কথা ভাবতে থাকলাম। তীব্র কখন আসবে? ও কি জানে না ওর প্রাণ আর ছোট মিষ্টি একটা পরী অপেক্ষা করে আছে? আমার ভাবনার মাঝেই হুড়মুড় করে রুমে ঢুকলেন ফারদিন ভাই। ওনাকে দেখে আঁতকে উঠলাম। এই 2 মাসে উনি যথেষ্ট দূরত্ব রেখেছেন আমার থেকে। আজ এমনভাবে ঢুকতে দেখে বেশ ভয় পেলাম। ফারদিন ভাই কোনো কথা না বলে আমাকে টেনে বিছানা থেকে নামিয়ে বলল, এই বাচ্চাটা আমি মরে গেলেও রাখতে দিব না। চল, অপারেশন করাবো তোকে। আঁতকে উঠে হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম, ফারদিন ভাই ছাড়েন আমার হাত, আমি করাবো না অ্যাবর্শন, ছাড়েন বলতেছি। উনি না ছেড়ে দাঁত কটমট করে কিছু বলতে নিলে পলি ছুটে আসে। আমার বাহুতে হাত রেখে ব্যস্ত হয়ে কাঁপা কাঁপা গলায় বলে, তীব্র ভাইয়ার গুলি লেগেছে আপু, অনেক রক্তক্ষরণ হয়েছে, বাঁচবে না বোধ হয়। পলির কথায় স্তব্ধ হয়ে গেলাম। তীব্রের গুলি লেগেছে মানে? পুরো কথাটা বারবার মাথায় ঘুরপাক করতে থাকে। চোখ পিটপিট করে কয়েকবার পলির মুখের দিকে তাকিয়ে ধপ করে বসে পড়লাম ফ্লোরে। ফারদিন ভাই হাত ছেড়ে দিয়েছে। পলি দ্রুত কাছে এগিয়ে এসে আগলে নিয়ে বলে, আপু ঠিক আছে তুমি? এই আপু। আমি ওভাবেই বসে রইলাম। তীব্রর কিছু হবে না তো? মাথায় তখন এই একটা কথাই ঘুরপাক খাচ্ছে। পলি বাহুতে ধাক্কা দিয়ে বলে, আপু এভাবে চুপ করে আছো কেন? তীব্র ভাইয়ার কাছে যাবে না? হসপিটালে আছে ভাইয়া, জীবন মৃত্যুর সাথে রয়েছে। আমার দৃষ্টি দ্রুত হলো। চোখের পাতা কয়েকবার ঝাপটে কিছু বলার আগেই ফারদিন ভাই আবার হাত টেনে ধরে বলল, তীব্র মরুক আর না মরুক, তোর এই বাচ্চা মরবেই। ওঠ, তোকে অপারেশন করতে হবে। ভাইয়া আপুকে ছাড়ো, ব্যথা পাবে আপু। দেখো ভাইয়া, বেশি বেশি করো না। রানস্য আপুকে ছাড়ো, আমরা তীব্র ভাইয়ার কাছে যাব। ফারদিন ভাই পলিকে চোখ রাঙিয়ে বলে, আর একটা কথা বললে না, তোর গাল ফাটিয়ে দিব আমি। তুই সর। ফারদিন ভাই টানতে শুরু করলে শান্ত গলায় বললাম, হাত ছাড়ুন। ফারদিন ভাই না ছেড়ে আরো শক্ত করে ধরলেন। দাঁতে দাঁত চেপে বললেন, তোর এই বাচ্চা অ্যাবর্শন না করানো পর্যন্ত আমার হাত থেকে নিস্তার নেই। আমি আরো একবার শান্তভাবে বললাম হাত ছাড়ার কথা, কিন্তু ফারদিন ভাই না শুনে টানতে শুরু করলে আমি চেঁচিয়ে বললাম, হাত ছাড়ুন। ফারদিন ভাই আর পলি 2 পা পিছিয়ে যায়। আমি কোনো মতে ফ্লোর থেকে উঠে আঙুল উঁচু করে ফারদিন ভাইয়ের দিকে তাক করে বললাম, অনেক সহ্য করেছি আমি, আর না। কি পেয়েছেন কি আপনি আমাকে? আপনাদের বাড়িতে থাকতাম বলে আপনার সব অত্যাচার আমি সহ্য করে নিয়েছি বলে আমার বেবির কোনো ক্ষতি করতে চাইলেও আমি সহ্য করে নিব? কান খুলে শুনে রাখেন, এটা তাসজিদ শেখ তীব্রর সন্তান। তাকে যেমন কোনো দিন আপনি হারাতে পারেননি, তেমন তার সন্তানেরও টিকিটাও নড়াতে পারবেন না। ফারদিন ভাই অবাক চোখে চেয়ে রইলেন। আমি শাড়ি কুচি ধরে কোনো রকমের রুম থেকে বের হলাম। পেছন পেছন পলিও আসলো। গেট দিয়ে বাইরে বের হতেই পলি ছুটে এসে হাত ধরে। আমার তখনও মাথা কাজ করছে না। মাথায় বারবার তীব্রর কিছু হয়ে গেলে আসতেই আমার পাগল পাগল লাগছে। চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। পলি একটা সিএনজি ডাকলে দুজনে সেটা করেই হসপিটালে পৌঁছালাম। ছুটে রিসেপশন থেকে তীব্রর খোঁজ নিয়ে ছুটলাম অপারেশন থিয়েটারের সামনে। সেখানে মাথায় হাত দিয়ে বসে আছে আজাদ আঙ্কেল। তিহা আর আন্টি কান্না করছে। আমি ধীর পায়ে আসলাম তিহার কাছে। তিহা আমাকে দেখে চমকে তাকালো। পলি এসে আমাকে ধরলো। আমি তিহার কাছে গিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলাম, তীব্র কোথায় তিহা? তিহা আবার প্রশ্নে মুখ অন্যদিকে নিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। আমি তিহার মুখ সোজা করে আবারও একই প্রশ্ন করলাম। তিহার উত্তর না পেয়ে রাগ মাথা চাড়া দিয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বললাম, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি তিহা। তিহা কাঁপা কাঁপা হাতে ওটির দিকে ইশারা করলো।
আমি তিহাকে ছেড়ে ওটির দিকে এগোতে নিলে হাতে টান পড়ে। ব্যস্ত চোখে পেছনে তাকাতেই দেখি আন্টি হাত টেনে ধরে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। আমি চোখ পিটপিট করে তাকাতেই উনি বললেন, তুমি এক্ষুনি এখান থেকে যাও। আমি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম, আমি তীব্রর কাছে যাব। হাত ছাড়ুন আন্টি। আন্টি ছাড়লেন না, বরং টান দিয়ে দূরে সরিয়ে রাগ ঢেলে বললেন, আমার ছেলের জীবনটা খেয়ে এখন আসছো দরদ দেখাইতে? এক্ষুনি এখান থেকে বের হও তুমি। আজাদ আঙ্কেল দৌড়ে আসলেন, আন্টিকে আগলে নিয়ে বললেন, তাসফিয়া, পাগল হয়েছো নাকি? কি বলছে এসব? আন্টি ঝাটকা মেরে দূরে সরে গেলেন। পাগলের মতো কান্না করতে করতে চিৎকার করে বলল, তোমার জন্য সব হয়েছে, তোমাদের জন্য। কতবার বলেছি এই মেয়েটা অপয়া, ওকে বাড়ির বউ করো না। নিজের বাবা মাকে খেয়েছে ছোটবেলাতেই, এখন আমাদের জীবনটা দুর্বিষহ করে তুলবে। করেছেও তো তাই। এই মেয়েকে দুই কথা শুনিয়েছিলাম বলে আমার ছেলে আমার সাথে কতদিন ঠিক করে কথা বলে না। তোমরা বাবা মেয়ে তো আমাকে কথা শোনাতে ছাড়োনি। এই মেয়ের জন্য আমার বাপের বাড়িতেও সম্পর্ক খারাপ হলো। এখন এই মেয়ের জন্যই তো আমার ছেলের এই অবস্থা। আন্টি কান্না করছে। আমি অবাক চোখেই তাকিয়ে আছি। চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে গেছে। ওখানেই ফ্লোরে বসে পড়লাম। তিহা আন্টিকে সামলে বলল, এটা হসপিটাল আম্মু, চেঁচামেচি করো না। তারপর ওটির সামনে এসব চেঁচামেচি করলে নার্সরা রেগে যাবে। আন্টি চুপ করে বসে রইলেন। পলি আমাকে তুলে ব্রেঞ্চে বসিয়ে দিল। তারপর আন্টির সামনে গিয়ে বলল, ঠিকই বলেছ আন্টি, মেয়েটা আসলেই অপয়া জানো তো। নয়তো কি কেবল 6 মাস বয়সে বাবা মায়ের খুনের সাক্ষী হয়। এরপর ফুপির কাছে বড় হলো। নিজের সব আহ্লাদ, সব স্বপ্ন ত্যাগ করে সবার বলা পুতুলের মতো চলতে পারত। ফুপাতো ভাইয়ের কাছে দিনের পর দিন অমানবিক অত্যাচার সহ্য করতে পারত। নিজের বেস্ট ফ্রেন্ডের বেইমানি সহ্য করতে পারত। আপনার ছেলেকে এত ভালোবাসার পরেও আপনার ছেলে ছেড়ে যাওয়ায় গত 2 মাস নিজেকে একটা ঘরবন্দি করে রাখতে পারত, রোবটের মতো থাকতে পারত। আজ যখন জানলো মেয়েটা মা হবে, তখন জানলো তীব্র ভাইয়ের এই অবস্থা। নিজের দিক না ভেবেই এভাবে পাগলের মতো ছুটে আসতে পারতো যদি না মেয়েটা অপয়া হতো। অপয়া বলেই তো সারা জীবনই মেয়েটাকে কষ্টের পাহাড়ে ডুবতে হলো, তাই না আন্টি? আমি চুপ করে বসে রইলাম। অনুভব করলাম সেখানকার সবার অবাক দৃষ্টি। তিহা ছুটে এসে আমার সামনে বসে অবাক হয়ে বলল, ভাবি তুমি সত্যিই? আমি কোনো জবাব দিলাম না। পলি এগিয়ে এসে বলল, আজই ডক্টর জানিয়েছে কাল সব টেস্ট করতে হবে। এমন অবস্থায় সুসংবাদটাও যেন সবার কাছেই শুধুই একটা সংবাদ। আমার দৃষ্টি তখন ওটির দিকে। আন্টি চোখ মুখ কুঁচকে বলল, এই মেয়ের মতো ওর সন্তানটাও অপয়া। এবার আজাদ আঙ্কেল রেগে গেলেন। ঠাস করে থাপ্পড় বসালেন আন্টির গালে। থাপ্পড়ের শব্দে চমকে উঠলাম। আন্টি অবাক চোখে তাকিয়ে রইলেন। আঙ্কেল রেগে গিয়ে বললেন, তোমার মতো নিকৃষ্ট মেয়ে আমি আসলেই দেখিনি। একটা মেয়ের সাথে এতটা খারাপ ব্যবহার কোনো মা করতে পারে? আজ প্রাণাসার জায়গায় তোমার মেয়ে থাকলে ওকে এভাবে বলতে পারতে? ভুলে যেও না, প্রাণাসার গর্ভে কিন্তু তোমার ছেলেরই অংশ। যদি সেই সন্তান অপয়া হয় তাহলে তোমার ছেলেও নিজেও অপয়া। প্রাণাসাকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। আন্টি ধপ করে বসে পড়লেন। কে কি করছে আমার সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আমার শুধু তীব্রর ব্যাপারে জানা লাগবে। আমি তিহার দিকে তাকিয়ে বললাম, ডক্টর কখন বের হবে তিহা? তিহা আমার গালে হাত রেখে বলল, একটু পরেই হয়তো। চিন্তা করো না ভাবি, সব ঠিক হয়ে যাবে। আমি মাথা নাড়লাম। ডক্টর বের হলেন। তারও প্রায় আধা ঘন্টা পর আমি ছুটে গেলাম ওনার কাছে। ব্যস্ত গলায় বললাম, আমার হাজবেন্ড কেমন আছে ডক্টর? উনি ঠিক আছে তো? সুস্থ হয়ে যাবে তো? কোথায় উনি? ডক্টর দীর্ঘশ্বাস ফেলে হাত থেকে গ্লাভস খুলে মাথায় হাত রাখলেন। আমি তখনও চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে আছি। ডক্টর ধীর কণ্ঠে বললেন, আমরা 48 ঘন্টার আগে আর কিছু বলতে পারবো না মা। যদি 48 ঘন্টার মধ্যে সেন্স না আসে তাহলে যা কিছু একটা হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে।